যদি 2-4 জন ওয়ার্ডে আসতে পারো, অ্যাটলিস্ট 2-4 জন, তাহলে সবার জন্য একটু ভালো হয়। কারণ তাহলে আমি হয়তো প্র্যাকটিক্যালি তোমাদের উপরে এক্সামিনেশন গুলো দেখাতে পারবো। এর আগে যখন অনলাইন ক্লাস শুরু হলো, তখন ওয়ার্ডে রোগীদের উপর বলতাম যে আপনার উপর একটু দেখাবো, কিন্তু কেউ ভিডিও শোনা মাত্র কেউ কখনো রাজি হয় না। আর তোমাদের রোগীগুলি আসলে এত টাকা দিয়ে এখানে থাকে, তাদেরকে মানে জোর করে এক্সামিন করা যায় না আসলে। এই জন্য তোমাদের মধ্যে যদি কেউ আসো, তাহলে এক্সামিন মেথড গুলো অ্যাটলিস্ট দেখতে পারবা। এই জন্য এটা এনকারেজ করি আমি। থার্ড ইয়ারের ওরা মানে 11 ব্যাচের ওরা আসতো যখন প্রথম অনলাইন চালু হলো, তখন ওদেরকে দেখাতাম। আচ্ছা, তোমাদের এটা তো 40 দিনের প্লেসমেন্ট। এখনো ওভাবে আমরা রুটিন ঠিক করি নাই, কিন্তু ট্রেডিশনালি প্রথম দিন আমরা একটু গাল গল্প করি। বেসিক্যালি গাল গল্প মানে হিস্ট্রি টিক নিয়ে। মেডিসিনের ইন্ট্রোডাকশন তো তোমাদের থার্ড ইয়ারে হয়েছে, আমার ক্লাস কিছু পাইছে হতো। আবিদদের গ্রুপটার বোধহয় ভাবে ক্লাস নিতে পারিনি আমি, সেকেন্ড গ্রুপটার ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের মেডিসিন, আমরা এই ওয়ার্ডে যে কাজটা করার চেষ্টা করি, তোমাদের হচ্ছে রোগী দেখার যে প্র্যাকটিস, মানে একজন রোগীর সঙ্গে কথা বলা, রোগীর কি কি কোশ্চেন করবা, রোগীর মানে দেন কি কি এক্সামিনেশন করবা, এগুলি করার চেষ্টা করি। আমি যে কথাটা সবসময় বলি শুরু করার সময়, যে বাংলাদেশের মানুষ কত হবে, কত কোটি হবে বাংলাদেশের মানুষ এখন? 18 কোটি। 18 কোটি স্যার। 18 কোটি। 18 কোটি মানুষের দেশে 18 কোটি মানুষই ডাক্তার। তুমি কোথাও যদি অসুস্থ হয়ে পড়ে যাও, মনে করো পড়ে গেছো, জাস্ট অজ্ঞান হয়ে কেউ একজন পড়ে গেছে, দেখবা আশেপাশে থেকে কত উপদেশ আসে, এই পানি খাওয়ান, লেবু পানি খাওয়ান, তেঁতুল খাওয়ান, এটা করেন, মাথা ধুয়ে দেন। মানে সবাই ডাক্তার, ঠিক আছে? সব ডাক্তারের দেশে ডাক্তারি করা একটু কঠিন। তারপর পার্টিকুলারলি আমাদের মেডিসিন, সার্জারি তো সার্জনরা কাটাকাটি করেন, ওনার হাতের স্কিলে দেখাইতে হয়। মেডিসিনের কাজ তো বেসিক্যালি রোগীর সঙ্গে কথা বলা আর ওষুধ দেওয়া। তো বাংলাদেশে ওষুধ দেওয়ার জন্য আছে ওষুধের দোকানদার, যারা তোমাদের থেকেও মানে তোমাদের থেকে আমাদের যে কোনো স্যারের মতোই কমিউনিকেশনে স্কিল, মানুষজনকে কনভিন্স করে দামি দামি ওষুধ খাওয়াই দিতে পারে। সুতরাং ওষুধের ডাক্তারের সাথে একজন মেডিসিনের ডাক্তার বা একজন এমবিবিএস ডাক্তার ডিফারেন্স কি হবে? কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওষুধের ডাক্তার এন্ড মেডিসিন বা অর এমবিবিএস ডক্টর? স্যার, ওষুধের ডাক্তার স্যার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিবে স্যার, আমরা ডায়াগনোসিস করে দেন মেইন কজের জন্য ট্রিটমেন্ট দেব স্যার। ভেরি গুড, এই অ্যান্সারটাই শুনতে চাচ্ছিলাম। তার মানে আমাদের এমবিবিএস ডাক্তারদের মেইন অবজেক্টিভ হচ্ছে ডায়াগনোসিস করা, রোগটা কেন হইলো। যেমন কেউ যদি তোমার কাছে বমি নিয়ে আসে, তো বুঝাই যাচ্ছে বমির একটা ওষুধ দিতে হবে, কিন্তু বমিটা কেন হইলো? বমির কারণ হইতে পারে পেটে কোনো সমস্যা থাকতে পারে, বা ইভেন ক্যান্সার থাকতে পারে, এমনকি আমাদের ব্রেনে টিউমার থাকলেও বমি হয়। এখন বমিটা কেন হইলো? বমির ওষুধ দিলে তো বমি কমবে, কিন্তু কেন হইলো এটা বের করা হচ্ছে আমাদের এমবিবিএস ডক্টরদের কাজ, পার্টিকুলারলি মেডিসিন। সো মেডিসিন, ইট ইজ দ্য আর্ট অফ ডায়াগনোসিস। ডায়াগনোসিসও করতে হবে, ট্রিটমেন্টও দিতে হবে। সো ফার্স্ট অফ অল উই ফোকাস অন মেকিং আ ডায়াগনোসিস, কোন রোগ কেন হলো। এখন যে কোনো কিছু করার সময় আমাদের কিছু স্টেপস আছে, এটা তোমাদের থার্ড ইয়ার এগুলো বলা হয়েছে। আমি জাস্ট আজকে গালগপ্প করতেছি বেসিক্যালি। মানে এর মাঝখানে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমি যখন যে পয়েন্ট গুলি বলবো ওগুলো লিখো। এগুলো মনে হয় তোমাদের লেখা আছে আগে থেকে, তারপর দেখো আর কি লেখা আছে কিনা। আচ্ছা, তার মানে আমাদের মেকিং এ ডায়াগনোসিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখন একটা ডায়াগনোসিস মেক করতে হলে আমাদের কি কি করতে হয়? আমাদের পেশেন্টের সঙ্গে কথা বলতে হয়। আমরা কথা বলে পেশেন্ট কিছু কথাবার্তা নিজে থেকে বলবে, আর কি আর বেশিরভাগ কথাই বলবে না। যেমন আমার বাবা একজন ডক্টর, উনি হচ্ছে একদম শুরুর দিকে পেপার পত্রিকায় যে ইয়াদের কতগুলো থাকে না কলাম, যে সিমটম লিখে পাঠায়, ওই ডাক্তাররা পেপারে চিকিৎসা দেয়। এটা প্রথম দিকে কয়েকদিন শুরু করছিল, তারপর বিরক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে রোগীর কাছ থেকে তো পুরো হিস্ট্রি পাওয়া যায় না, রোগী হয়তো তার যে কমপ্লেন গুলি ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওগুলো লিখে পাঠাচ্ছে, ওটা দেখে কি আর ডায়াগনোসিস করা যায়? তাহলে তো ওষুধের ডাক্তার হয়ে গেল, মানে ওষুধের দোকানদার হয়ে গেল, ডাক্তারই তো করা গেল না। তার মানে কিছু কথা রোগী নিজে বলবে, কিছু কথা রোগীর মুখ থেকে তোমার বের করতে হবে। দিস ইজ দ্য হিস্ট্রি টেকিং। এখন কখন কার জন্য কোনটা ইম্পর্টেন্ট হয়ে যায় এটা আসলে বলা যায় না। এই জন্য আমাদের একটা বিরাট ফরম্যাট আছে, বিভিন্ন পয়েন্ট আছে, যে পয়েন্ট গুলো প্রত্যেকটা আমরা যখন হিস্ট্রি নেই তখন আমরা টাচ করার চেষ্টা করি, যাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ না যায়।
যেমন মনে করো তোমাদের যে হিস্ট্রি টেকিং ফরম্যাট, ওখানে মনে করো অনেকগুলি পয়েন্ট আছে, প্রায় বোধহয় 12টা না 14টা পয়েন্ট আছে। এখন এই পয়েন্টগুলি কার ক্ষেত্রে কোনটা রেলেভেন্ট হয় এটা বোঝা যায় না, এই জন্য আমরা প্রত্যেকটা সব বইকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। পার্টিকুলারলি তোমরা যখন আন্ডারগ্রেড থাকবা, তোমরা নিশ্চয়ই কোনো বড় স্যারের চেম্বারে কখনো না কখনো অবশ্যই গেছো, কোনো স্যারই পয়েন্টে সবগুলি পয়েন্ট জিজ্ঞাসা করেন না, কারণ এটা জিজ্ঞাসা করতে গেলে রোগীর সঙ্গে হিস্ট্রি নিতেই 30 মিনিট চলে যাবে। কেউই 30 মিনিট চেম্বারে রোগী দেখার টাইম পান না, হয়তো সব পার রোগী 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি কেউ রোগী দেখেন না প্রতিদিন। সুতরাং তারা একসময় গিয়ে স্কিল্ড হয়ে যান, তারা বুঝেন হিস্ট্রি কোন পয়েন্টে এই রোগীর ক্ষেত্রে রেলিভেন্ট, কোন পয়েন্টে রেলিভেন্ট না। তোমরা যেহেতু এখনো ওই স্কিলটা আসতে সময় লাগে, ইভেন আমারও আসেনি, এই জন্য আমিও চেষ্টা করি পয়েন্ট ধরে ধরে রোগীদেরকে কোশ্চেন করার। সুতরাং তোমাদেরকে সব পয়েন্ট ধরতে গেলে তোমাকে প্রথম কথা সব পয়েন্ট জানতে হবে। যেমন আমি একবার ফেসবুকে লিখছিলাম, অনেকে হয়তো লেখাটা পড়ছো কেউ পড়ো নাই। একটা রোগী, আমি তখন হার্ট ফাউন্ডেশনে চাকরি করতাম, একটা রোগী আসছে হচ্ছে বুকে ব্যথা নিয়ে। তুমি যদি বুকে ব্যথা নিয়ে হার্টের ডাক্তারের কাছে যাও, ওনারা তো আসলে এমআই দেখে এত অভ্যাস, মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হার্ট অ্যাটাক দেখে ওরা ধরে নিছে এটা একটা এক ধরনের হার্ট অ্যাটাক হবে। ওই হার্ট অ্যাটাকের সব ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, রোগীর বুকে ব্যথা ভালো হয় না। আমি ওদিন ফলো আপে ছিলাম, আমাকে সিস্টার ডাকতেছে, ডক্টর তাড়াতাড়ি আসেন, তুমি কি হয়েছে? রোগীর বিছানা তো ভেসে যাচ্ছে রক্ত। আমি দৌড় দিয়ে গেলাম, কি হয়েছে, রক্ত কেন ভেসে যাবে? দেখি ফিমেল একজন রোগী, মানে পেশেন্ট, তার মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, একদম মেনোরেজিয়া, এত বেশি মেনোরেজিয়া রক্ত ভেসে যাচ্ছে। কেন, কি হয়েছে? আমি তখন ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিলাম যে ওনার আগে থেকে মেনোরেজিয়া ছিল, উনি গাইনির ডক্টর আন্ডার ট্রিটমেন্টে ছিলেন, এই কারণে ওনার মেনস্ট্রুয়েশনটা ওষুধ দিয়ে বন্ধ রাখা হয়েছিল। যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে, আগে সব ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে, এর বদলে রোগীকে অ্যান্টিপ্লেটলেট মানে রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয়েছে। তোমরা তো এখন 4th ইয়ারে বসে একটু ফার্মাকোলজি পড়বা, অ্যান্টিপ্লেটলেট ওষুধ দেওয়া হয়েছে, তার মানে গাইনির ট্রিটমেন্ট বন্ধ করা হয়েছে, মেনস্ট্রুয়েশন বন্ধ ছিল, ওটা আবার চালু হবে। তারপর দেওয়া হয়েছে অ্যান্টিপ্লেটলেট, যাতে রক্ত জমাট না বাঁধে, কোয়াগুলেশন না হয়। দুইটা মিলাই রোগীর একদম ম্যাসিভ ব্লিডিং। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনার বুকে ব্যথা কখন হয়? রোগী বলে, আমি যখন জোরে হাঁটতে যাই তখন আমার বুকে ব্যথা। মানে উনি আসলে মেনোরেজিয়ার জন্য ওনার এনিমিয়া ছিল। আমি দেখলাম ওনার হিমোগ্লোবিন 6 পয়েন্ট সামথিং। নর্মাল হিমোগ্লোবিন কত মনে আছে ইন কেস অফ ফিমেল? কারো স্যার কি মনে আছে? 13.5 to 15 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এটা মেলের জন্য, আর ফিমেলের জন্য আমরা বলি, আচ্ছা মোটামুটি বলি 12 to 13.5, এটা ফিমেল আমরা মোটামুটি বলি, হ্যাঁ। তার হিমোগ্লোবিন ছিল 6, তার মানে তার ক্ষেত্রে কোন হিস্ট্রিটা রেলেভেন্ট ছিল? মেনোরেজিয়া। কার্ডিওলজিস্ট জীবনে মেনোরেজিয়া হিস্ট্রি নেন না, সুতরাং তার ডায়াগনোসিস দিছে মিস। সো তোমার মনে হতে পারে যে এতগুলি পয়েন্ট আছে, একটা রোগীর মাথা ব্যথা, তারা কেন মেনস্ট্রুয়াল হিস্ট্রি জিজ্ঞাসা করবে? কিন্তু প্রত্যেকটা পয়েন্ট রিলেভেন্ট। তোমাকে আমি যখন হিস্ট্রি টেকিং পয়েন্ট গুলি বলবো, একটা একটা করে চেষ্টা করবো পয়েন্ট গুলি মনে করে দেওয়ার। আচ্ছা, সো এবার হচ্ছে হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিং এর যে আমাদের ফরম্যাট, তোমাদের তো আগে পাস করতে হবে। পাস করতে হলে তোমাদের 5th ইয়ারে আমাদের মেডিসিন একটা পরীক্ষা দিতে হবে। আমাদের মেডিসিন পরীক্ষায় তোমাদের প্রথমে সকালবেলা 9টার দিকে পরীক্ষা শুরু হয়। তোমাকে একটা খাতা দিয়ে দেওয়া হয়, একটা রোগী দিয়ে দেওয়া হয়। তোমাকে বলা হয় রোগীর সাথে কথা বলো, ঘন্টাখানেক ধরে কথা বলবা, রোগীর যত কমপ্লেন আছে সব নোট করতে হবে, একটা ডায়াগনোসিস দাঁড় করাইতে হবে, একটা ট্রিটমেন্ট লিখতে হবে, ইনভেস্টিগেশন লিখতে হবে। এই যে একটা রোগীর সাথে তোমাকে এতক্ষণ ধরে দেওয়া, এটাকে বলা হয় লং কেস। তোমার মনে হয় 3rd ইয়ারে তোমাদের লং কেস নেওয়া হয়েছিল। 3rd ইয়ারে তো আর পুরোটা করানো হয় না, যদ্দূর করানো হয়। তার মানে তোমার রোগীর সাথে যে লম্বা সময় থাকবে ওটাকে বলা হয় লং কেস। দেওয়া হয় যে একটা রোগীর উপর কি বলা হয়, যাও রোগীর তুমি পিকোয়ার্ডিয়ামটা এক্সামিন করো, পিকোয়ার্ডিয়াম মানে হচ্ছে হার্ট, হার্ট এক্সামিন করো, অথবা রোগীর রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করো। কোনো হিস্ট্রি নেই, জাস্ট রোগীর উপরে এক্সামিন করে কি পাইছো বলছো, এটাকে বলা হয় শর্ট কেস। এখন আমাদের হিস্ট্রি টেকিং হচ্ছে মূলত লং কেসের পার্ট। এটাতে হচ্ছে হিস্ট্রি টেকিং ফরম্যাট নিশ্চয়ই মনে আছে কিছু কিছু। আমরা প্রথমে হিস্ট্রি টেকিং এর রোগীর সঙ্গে কথাবার্তা বলি, দেন হচ্ছে আমরা একটা প্রফেশনাল ডায়াগনোসিস ঠিক করার চেষ্টা করি। এখন কথাবার্তা বলারও কিছু ফরম্যাট আছে। প্রথমে হিস্ট্রি টেকিং এর প্রথম পয়েন্ট কি, কে বলতে পারবে, মনে আছে কারো? Sir, particulars of the patient. পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট তো বুঝতে পারতেছো, একটা মানুষের
আইডেন্টিটি ঠিক করতে হবে, নেম, এজ, সেক্স। রিলিজন এখন আমরা ওভাবে আর লিখি না। এখন পোস্ট গ্রাড এক্সামিনেশনে রিলিজন লিখলে স্যাররা খেপে যায় ওটা, যে তুমি তো মানে রেসিস্ট। কিন্তু তোমরা যেহেতু আন্ডার গ্রেড, তোমাদের ভয় শেখানো হয় রিলিজনটা লেখা। নেম, এজ, সেক্স প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে। নেম তো বুঝতেই পারতেছো। যেমন মনে করো আমরা যখন থার্ড ইয়ারে প্রথম প্রথম যাইতাম, তখন হচ্ছে আমাদেরকে স্যার বললে রোগীটা এক্সামিন করো। আমরা রোগীটা এক্সামিন করে, রোগী কথা বলতে নেই, সরকারি মেডিকেল তো খালি ঝাড়ি দিয়ে রাখো। রোগীটা কথা বলতে চায়, বলে "এই চুপ করে আপনার দেখতেছি"। এই করে রোগীটা দেখা শেষ হলো। তারপর রোগীটা বলে স্যার আমার রোগী তো বাথরুমে গেছে। মানে বেসিক্যালি আমরা রোগীর অ্যাটেন্ডেন্টকে দেখছি। তার মানে রোগীর নাম জানতে হয়। ওয়ার্ডে এটা খুবই হয়, এক রোগীর ইনভেস্টিগেশন আর এক রোগীকে দেওয়া হয়ে যায়। আরো সমস্যা হয় একই নামে যদি দুইটা রোগী থাকে। মনে করো বলা হলো মাহবুব সাহেবের একটা ইনভেস্টিগেশন পাঠান, দেখা গেল ওয়ার্ডে দুইটা মাহবুব সাহেব আছে। সুতরাং নেম নিতে হবে, এজ নিতে হবে। এজের ইম্পর্টেন্স হচ্ছে বয়স। কিছু কিছু বয়সে মানে তোমরা যখন পোস্ট গ্রেড বা অন্য এক্সাম দিবা, তখন বয়স দেখে একটা আইডিয়া পাওয়া যায় কোন বয়সে কি কি রোগ হতে পারে। যেমন বয়স যদি বেশি দেওয়া হয়, অ্যাবাভ 60, তাহলে কি কি রোগ কমনলি হয় মনে আছে তোমাদের? কোনো একটা আইডিয়া আছে? 60 বছর বয়সের বেশি যদি কারো হয়, তাহলে কি কি রোগ হতে পারে? এনি আইডিয়া? মোস্ট কমনলি কোন রোগগুলি 60 বছর বয়সের পরে গিয়ে? স্যার ডায়াবেটিস, স্যার ডায়াবেটিস, হার্ট হ্যাঁ, ডিজিজ, ডায়াবেটিস হতে পারে। হার্ট ডিজিজ স্যার, স্যার আলঝেইমার্স। আচ্ছা, হতে পারে। মানে হচ্ছে আমরা বলি ডিজেনারেটিভ, এক কথায় একটা হতে পারে ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে আলঝেইমার্স হতে পারে, পার্কিনসন ডিজিজ হতে পারে। এগুলো তোমাদের লেভেলে না, তোমাদের লেভেলে আসি। তোমাদের লেভেল হচ্ছে ভাস্কুলার ডিজিজ গুলি হতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন থাকে তাদের, লং টার্ম এগুলি থাকলে স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলি হতে পারে। আর যখন 60 ইয়ার্স এর উপরে বলা হয়, মোস্ট কমনলি হয় হচ্ছে আমাদের যে ক্যান্সার গুলি হয়, ম্যালিগনেন্স, এগুলি ইউজুয়ালি 60 অ্যান্ড অ্যাবাভ হয়। আর্লি হতে পারে এমন কোনো কথা নেই, কিন্তু এর ইউজুয়ালি 60-র পরে হয় আর কি। ঠিক আছে? আর যদি কোনো ইয়াং পেশেন্ট দেওয়া হয়, মনে করো ইন দ্য রেঞ্জ অফ 20s or 30s, তাহলে কোন রোগগুলি বেশি হয় বলো তো? কোন আইডিয়া? এখন তো তোমাদের প্যাথোলজি একটু একটু পড়ানো হচ্ছে মনে হয়। ইনফেকশিয়াস ডিজিজেস, ইনফেকশনাস ডিজিজ যে কোনো বয়সে হতে পারে, এটার কোনো বয়স নাই। কিন্তু ইয়াং এজে বেশি হয় হচ্ছে ইনফ্ল্যামেটরি বা যে ডিজিজ গুলি আছে, ইন পার্টিকুলারলি ফিমেল। অটোইমিউন ডিজিজ মানে হচ্ছে when your immune system acts against your own body। মনে করো জয়েন্ট ডিজিজ যেগুলো আছে, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার লাইক সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, এসএলই, তারপর আর কি যে কোনো অটোইমিউন ডিজিজ, এগুলি ইউজুয়ালি ইয়াং এজে বেশি হয়। আর পার্টিকুলারলি বলা হয় ইয়াং ফার্টাইল ফিমেল, তাদের অটোইমিউন ডিজিজ বেশি হয়। ঠিক আছে? এজের ইম্পর্টেন্স একটা তো তার ঠিক করে দেওয়া, আইডেন্টিটি ঠিক করে দেওয়া। যেমন আমরা যে কোনো ইনভেস্টিগেশন ওয়ার্ডে যখন পাঠাই, অ্যাটলিস্ট দুইটা ইনফরমেশন লিখি, নেম লিখি আর এজ লিখি, বয়স লিখি। নাহলে দেখা গেল মাহবুব সাহেব একজন আছে 14 বছর আর একজন আছে 40 বছর, এটা দিয়ে দুই মাহবুব আলাদা হয়ে গেল আর কি। আচ্ছা, নেম, এজ, সেক্স, রিলিজন ইউজুয়ালি আমরা বলছি অতটা লিখি না, আমরা অকুপেশন লিখি। অকুপেশন কেন লিখি? রিলিজন না হয় বুঝলাম, রেসিস্ট হয়ে যায়। অকুপেশনের ইম্পর্টেন্স কি বলতো? অকুপেশনাল ডিজিজ আছে, অকুপেশনাল কিছু ডিজিজ আছে, তোমরা অলরেডি যেহেতু কমিউনিটি মেডিসিন পাস করে আসছো, তোমরা এটার সম্পর্কে মোটামুটি জানবা। যেমন রেসপিরেটরি অনেকগুলি ডিজিজ অকুপেশনাল হ্যাজার্ডের সাথে রিলেটেড। যেমন রেসপিরেটরি কি কি ডিজিজ আছে তোমাদের? ওই যে নিউমোকনিওসিস যেগুলি, ব্যাগাসোসিস, বাইসিনোসিস, সিলিকোসিস, যারা মনে করো পাথর ভাঙা কলে কাজ করে। আমার এক সিনিয়র পরিচিত ভাই রংপুরের ওদিকে, রংপুর না পঞ্চগড়ের ওদিকে পাথর ভাঙা অনেকগুলি কল আছে। ইন্ডিয়া থেকে পাথর নদীতে বয়ে আসে, ওই পাথরগুলো নিয়ে পাথরগুলি ছোট ছোট করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় বিক্রি করা, মানে দেশের বিভিন্ন জায়গায় যায় আর কি। সিলেটেও আছে, প্লাস পঞ্চগড় ওই সাইডেও আছে। ওখানে গিয়ে উনি দেখতে পারলেন যে যারা পাথর ভাঙা কলে কাজ করে, জাস্ট এমনিতে স্ক্রিনিং করছে কারো কাশি আছে কিনা, যার কাশি আছে সবার উনি ফ্রিতে এক্স রে করা ফেলছে। এক্স রে করে দেখেন অর্ধেকের বেশি মানুষের লাংস পুরা মানে ঝাঁঝরা হয়ে গেছে সিলিকোসিস হয়ে। বুঝতে পারছো? অকুপেশনের সাথে তাহলে মনে করো সিলিকোসিসের মানে নিউমোকনিওসিস যে রোগগুলি, ওগুলি অ্যাসোসিয়েশন থাকতে পারে। দেন হচ্ছে
যারা বেকারিতে কাজ করে, ওই ময়দার কাজ আছে, ময়দার ওখান থেকে কতগুলি অকুপেশনাল অ্যাজমা বলে, ওদের দেখা যায় কি, ওদের মনে করো তাদের যদি পিক এক্সপিরেটরি ফ্লো, এটা একটা মানে বাসায় টেস্ট করার যন্ত্র পাওয়া যায় যাদের হাঁপানি থাকে, তাদেরকে বলা হয় যে আপনি একটা যন্ত্রের মধ্যে জোরে ফু দেন, স্পাইরোমেট্রি করছে না তো, না অনেকটা ওরকম, ফু দিলে একটা রিডিং আসে, মানে মানে কত জোরে সে ফু দিতে পারে। এটাতে দেখা যায় কি, যাদের অকুপেশনাল অ্যাজমা, মনে করো ময়দার কারখানায় কাজ করে, এই কারণে অ্যাজমা হচ্ছে, তাদের সপ্তাহ ইয়া কম থাকে, পিক এক্সপিরেটরি ফ্লো কম থাকে, শুক্রবার গিয়ে দেখা যায় তাদের পিক এক্সপিরেটরি ফ্লো বেড়ে গেছে, মানে যে কয়দিন ছুটিতে থাকে ওই কয়দিন তার পিক এক্সপিরেটরি ফ্লো বেড়ে গেছে। এটা থেকে ডায়াগনোসিস করা যায় যে তার অকুপেশনাল অ্যাজমা থাকতে পারে। তারপর বার্ড এক্সপোজার থাকতে পারে, পাখির ওই যে নীলক্ষেতে দেখছো তো, পাখির অনেক ইয়া আছে, দোকান আছে পোষা পাখি, ওখানে যারা কাজ করে তাদের কিছু ডিজিজ হতে পারে, অ্যাসপারজিলোসিস বলে, এরকম আর কি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম অকুপেশনাল হ্যাজার্ড আছে, অনেকগুলি ক্যান্সার অকুপেশনের সাথে রিলেটেড। যেমন নারায়ণগঞ্জের দিকে বাংলাদেশের সব থেকে বড় একটা কারখানা আছে, বলতে পারবা কি কারখানা? সিমেন্টের স্যার। পৃথিবীর সব থেকে বড় একটা, হয় নাই, পৃথিবীর সব থেকে বড় একটা কারখানা নারায়ণগঞ্জে আছে। নারায়ণগঞ্জে তো ঠিকই বলছি। পোর্টের সাথে রিলেটেড, বলতে পারবো এখন? পারলা না? স্যার জুট আচ্ছা, মিল। জাহাজ কারখানা। জাহাজ কারখানা, জাহাজ কারখানা ঠিক না, জাহাজ ভাঙা কারখানা। মানে পৃথিবীতে বিভিন্ন জাহাজ 100 বছর 50 বছর চলার পর যখন অকেজো হয়ে যায়, তখন ওগুলিকে বাংলাদেশের নারায়ণগঞ্জে নিয়ে আসে, তারপর ওগুলি ভাঙা হয়, ভেঙে স্ক্র্যাপ তৈরি করা হয়, করে হয়তো আরেকটা নতুন জাহাজ তৈরি করা হয় ওগুলি দিয়ে পরে। এই জাহাজ ভাঙার যে কারখানা, জাহাজের একটা ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাসবেস্টস। ওই অ্যাসবেস্টসের এক্সপোজার যার থাকে তার লাং ক্যান্সার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। অনেক বলতে মনে করো 100 জন কাজ করলে প্রায় 30-40 জনের লাং ক্যান্সার হতে পারে, মেজোথেলিওমা বলে এটা, বা মেজোথেলিয়াল ক্যান্সার। এই টাইপের অকুপেশনাল হিস্ট্রি গুলি আমাদের নিতে হবে। এই কারণে মানে অকুপেশনের মধ্যে তাহলে আমরা কি নিব, আপনি কি কাজ করেন। রোগী হয়তো বললো ফার্মার, আমি কৃষি কাজ করি, তখন তোমাকে আরেকটু ডিটেলে জানতে হবে কৃষি কাজের মধ্যে পার্টিকুলারলি কি করে। এটা তো হইতে পারে উনি ধানের মহাজন আর কি, উনি কখনো খেতে যায় না, ওনার লোকজন ধান চাষ করে, ধান কেটে বাজারে বিক্রি করে, উনি জাস্ট টাকা পান, মানে হচ্ছে ধানের মহাজন কিন্তু নামে ফার্মার, কৃষক। সুতরাং এক্স্যাক্টলি কি কাজ করে, যদি মনে করো বললো যে সে জুট মিলেই না কাজ করে, কিন্তু জুট মিলে কি, জুট মিলে সে এক্সিকিউটিভ, বা ইভেন জুট মিলের ডাক্তারও কিন্তু আছে, অনেকে এমবিবিএস পাস করে জুট মিলের ডাক্তার হয়, মানে বা বিভিন্ন কলকারখানার ডাক্তার। সুতরাং এক্স্যাক্টলি কি করে ওই হিস্ট্রিটাও নিতে। অকুপেশন গেল, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে আমরা দুইটা নেই, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা নেওয়ার চেষ্টা করি হচ্ছে ইন পার্টিকুলার উনি এখন কোথায় আছেন, মানে ইমার্জেন্সি কোনো কিছু হলে তাকে আমরা কোন অ্যাড্রেসে কন্ট্যাক্ট করব, এটা নেওয়ার চেষ্টা করি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। আর পার্মানেন্ট অ্যাড্রেস তো বুঝোই, ইউজুয়ালি দেশের গ্রামের বাড়িটারি কোথায়, এটাকে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ধরি, বা নিজের বাড়ি আছে কোথায়, ভাড়া বাড়ি না। আচ্ছা, এখন কারো অ্যাড্রেসের ইম্পর্টেন্স কি, মানে অ্যাড্রেসের সাথে ডিজিজের কোনো কোরিলেশন করা যায়, বলতে পারবা কেউ? স্যার সে যে এরিয়াতে আছে স্যার, ওখানে যদি কোনো এপিডেমিক বা এন্ডেমিক থাকে স্যার। এক্স্যাক্টলি। প্রথমে যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসলো, কোভিড, তখন আমাদের ডায়াগনস্টিক একটা ক্রাইটেরিয়া ছিল যে আইদার তাকে বিদেশ থেকে আসতে হবে অথবা বিদেশ থেকে আসা কারো সংস্পর্শে আসতে হবে। আমরা তো বাংলা বেশি বলতেছি, দেখি তোমাদের ইয়াও আছে এই গ্রুপে, ফরেনার্সও আছে। আচ্ছা, সংস্পর্শে তাহলে বলবো না, কন্ট্যাক্টে আসতে হবে। তার মানে তখন কোভিড ডায়াগনোসিসের পার্ট ছিল একটা তো ফিভার, কফ এগুলি থাকতে হবে, তার সাথে known contact with a person coming from outside Bangladesh or the person being outside of Bangladesh, ঠিক আছে? এখন আর কোনো এক্সাম্পল দিতে পারবা যে কি এরিয়ার সাথে, লোকেশনের সাথে, অ্যাড্রেসের সাথে কি কি ডিজিজ হতে পারে? বাংলাদেশে তো খুব কমন কয়েকটা। স্যার হচ্ছে এটা স্যার আলাদা ময়মনসিং, কোয়ার্টার উত্তরবঙ্গ এই এরিয়াতে আচ্ছা, নর্থ বেঙ্গল, তার মানে দুইটা প্যাটার্ন পাওয়া গেল। একটা হচ্ছে ইনফেকশনাল ডিজিজ কিছু আছে যেগুলি ইন পার্টিকুলার কিছু এরিয়া অফ বাংলাদেশ বেশি হয়। তোমরা যারা বাংলাদেশের বাইরে থেকে আসছো, তোমাদের জন্য জিনিসটা হয়তো অত ইম্পর্টেন্ট না,
কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্ডে একটা পেশেন্ট ছিল, এই আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তাকে, গতকালকে শুনলাম আইসিইউতে গেছে। ওনার হচ্ছে 2 মাস ধরে জ্বর। ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার, সরি রাঙামাটি। রাঙামাটি থেকে 2 মাসের জ্বর। ডায়াগনোসিস কি হতে পারে বলে তোমাদের ধারণা? ম্যালেরিয়া। ম্যালেরিয়া স্যার। ম্যালেরিয়া। উনি অলরেডি 2 বার ম্যালেরিয়া ওষুধ পেয়ে আসছে। মানে এই যে উনি রাঙামাটি থেকে আসছে, ম্যালেরিয়া থেকে আমাদের সারা বেরিয়ে হতে পারবে না, হ্যাঁ। তারপর ম্যালেরিয়া ওষুধ দেওয়ার পর উনি আইসিইউতে চলে গেছে। মানে অন্য কোনো একটা ইনফেকশন বা অন্য কিছু হয়তো আছে, যে তার মানে হিলি ট্র্যাক্স যেটা বাংলাদেশের, ওখানে ম্যালেরিয়া কমন। দেন হচ্ছে ঢাকা শহরের এন্ডেমিক কোনো ডিজিজের নাম বলতে পারবা? মনে ডেঙ্গু। করো তুমি, এক্স্যাক্টলি, মনে করো তোমার কাছে পেশেন্ট আসছে নোয়াখালী থেকে, তার জ্বর। তার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালি ডেঙ্গু চিন্তা করি না, আমরা ডেঙ্গু চিন্তা করি যদি রোগীটা ঢাকায় থাকে। তারপর হচ্ছে ঢাকা শহরে পানির কিছু প্রবলেম আছে, বিশেষ করে যারা মেসে টেসে থাকে, মানে ওরা তো ডিরেক্ট ট্যাপ ওয়াটার অনেক সময় খায়। ট্যাপ ওয়াটারের কিন্তু অনেক প্রবলেম আছে ঢাকায়। যেমন হচ্ছে একবার আমরা হিস্ট্রি নিচ্ছিলাম একটা রোগীর, মানে একদম জন্ডিস, ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসছে, কিন্তু তার বাড়ি হচ্ছে কোথায় জানি, টাঙ্গাইল না কই জানি ওনার বাড়ি, একদম গ্রামে থাকে, টিউবওয়েলের পানিতে। আমরা স্যার বলে এটা হইতেই পারে না, টাঙ্গাইল থেকে জন্ডিস নিয়ে আসছে, অবশ্যই গত 1 মাসের মধ্যে ঢাকায় আসছিল, খোঁজ নাও। মানে ওনার জন্ডিসটা হয়েছিল টাঙ্গাইলে, ওখান থেকে রেফার করে দিচ্ছে ঢাকায়। পরে খোঁজ নিয়ে দেখা গেল আসলে উনি 15 দিন আগে একবার ঢাকায় আসছিল, ঢাকায় এসে আসলে উনি ট্যাপ করতে। বুঝতে পারছো? তার মানে এরিয়ার কিছু ইম্পর্টেন্স আছে। তাহলে একটা গেল হিলি ট্র্যাক্সে থাকে হচ্ছে ম্যালেরিয়া, তারপর ঢাকা এন্ড সারাউন্ডিং এরিয়া যেটা, ওখানে হচ্ছে ডেঙ্গু। দেন হচ্ছে আমাদের যে নর্থ বেঙ্গল, রংপুর, নীলফামারী, ওই সাইডটায় একটা এন্ডেমিক ডিজিজ আছে, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস। আরেকটা বছর হচ্ছে গয়টার, এন্ডেমিক গয়টার হতে পারে। এন্ডেমিক গয়টার বাংলাদেশের যে কোনোখানি হতে পারে, কিন্তু নর্থ সাইডটা বেশি হয়, কারণ হচ্ছে সি এরিয়া, মানে সমুদ্র থেকে যত দূরে থাকবে তত পানিতে আয়োডিন কম থাকে। কিন্তু এখন এটা কমে গেছে, এখন তো জানোই আমাদের যত লবণগুলি আছে সল্ট, ওগুলিতে আয়োডিন ফর্টিফাই করা হয়, এই জন্য বাংলাদেশে এখন এন্ডেমিক গয়টার নাই বললেই চলে। নর্থ বেঙ্গলের কিছু হয়তো থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে এরিয়ার সাথে। আর ময়মনসিংহে কালাজ্বর, ঠিক ময়মনসিংহ না, তোমরা যখন প্যাথোলজি পড়বা, তখন প্যাথোলজি না, মাইক্রোবায়োলজিতে এটা পড়ানো হয়। এটা আগে বলা হয়তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে, ব্রহ্মপুত্র নদীর দুই দিকের এরিয়াতে কেন যেন কালাজ্বরটা বেশি হতো। ব্রহ্মপুত্রটা পরে যখন ময়মনসিংহের দিকে সরে গেল, তখন ময়মনসিংহ এরিয়াতে কালাজ্বর মোটামুটি এন্ডেমিক। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর তুমি যদি কাহার স্যারের কাছে পরীক্ষা দাও, কাহার স্যার হচ্ছে একটা ফোন নাম্বার চান তোমাদের পার্টিকুলার অফ দ্য পেশেন্টের লাস্ট পয়েন্ট হিসেবে। উনি ফোন নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট এই হিসাবে একটা কন্ট্যাক্ট নাম্বার, এটা এই পয়েন্টটা উনি এক্সপেক্ট করেন। স্যারের কাছে যদি কেউ পরীক্ষা দাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার লিখবা কিছু একটা। আমাদের ওয়ার্ড ফাইনালের সময় যখন স্যার ছিলেন, তখন হচ্ছে মনে করো কন্ট্যাক্ট নাম্বার লিখতে ভুলে গেছি, এখন কিছু তো করতে হবে, তখন নিজের কন্ট্যাক্ট নাম্বারটাই লিখে দিচ্ছি। স্যার আসতেছে না, স্যার এটা নিয়ে খুব ধরে নেয়, মানে খালি রাখবো না কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, তোমাদের যখন লং কেসের খাতাটা দেওয়া হবে, তখন আমরা পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টের পাশে একটা দাগ দিই, দাগ দিয়ে আমরা লিখি পার্টিকুলার্স অফ দ্য ক্লিনিক্যাল ক্লার্ক। ক্লিনিক্যাল ক্লার্ক বলতে তুমি যে হিস্ট্রি নিচ্ছ, তোমার এবার এখানে তোমার কিছু পার্টিকুলার্স লিখতে হবে। মানে হচ্ছে তুমি তো একটা পরীক্ষা দিবা, থাকবে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, আর ডান দিকে থাকবে পার্টিকুলার্স অফ দ্য ক্লিনিক্যাল ক্লার্ক। এখানে হচ্ছে তোমার নাম, রোল নাম্বার, ব্যাচ, যাতে তোমাকে আইডেন্টিফাই করার। আচ্ছা, this is all about history taking এর first point, particulars of the patient, name, age, sex, occupation, religion, address, আর ফাইনালি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, চিফ কমপ্লেন্টস। এখন কথা হচ্ছে আগে এটাকে বলা হতো চিফ কমপ্লেন্টস, এখন এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্টিং ইলনেস। ঠিক আছে, চিফ কমপ্লেন বলতে হচ্ছে মিন করা হয় তুমি যদি ওয়ার্ডে রিয়েল পেশেন্টের সঙ্গে কথা বলতে আসো। আমরা বইপত্রে যেভাবে সুন্দর করে লিখি, ফিভার ফর এত ডেজ, কফ ফর এত, সঙ্গে কথা বলতে যাও, রোগী বলে ভালো লাগে না, গা ম্যাচ ম্যাচ করে,
রাতে ঘুম হয় না, এগুলি কমপ্লেন এগুলো, ঠিক আছে? আমি যখন হার্ট ফাউন্ডেশনে কাজ করতাম, রোগী আসছে হচ্ছে এনজিওগ্রাম করতে, মানে তার এমআই হয়েছে। আপনার কি সমস্যা? রাতে ঘুম হয় না, কথা বলতে ভালো লাগে না, এই টাইপের অদ্ভুত সব সমস্যা, পায়খানা কষা হয়, মানে বুঝাই যাচ্ছে যে এগুলো দিয়ে তুমি ডায়াগনোসিস করতে পারবে না। তার মানে রোগীর যেটা মেইন কমপ্লেন, যে কারণে হসপিটালে ভর্তি হয়েছে, এই কমপ্লেনটা নিতে হবে তোমাকে। তোমাকে রোগী ওই মুহূর্তে হয়তো কি তার কি খারাপ লাগতেছে এটা তোমাকে বলতে পারে, কিন্তু ওইটা তোমাকে গুরুত্ব বুঝতে হবে, ওইটা হয়তো ততটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। তার মানে তোমাকে বলতে হবে আপনি কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এটা হবে তোমার কোশ্চেন। রিয়েল পেশেন্ট যখন দেখবে তখন কোশ্চেনটা অন্যভাবে করতে হবে, কিন্তু তোমার পরীক্ষার জন্য তোমার কোশ্চেনটা হবে আপনি কি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন সিস্টেমের জন্য আমাদের কিছু কমপ্লেইন আছে। তোমরা যখন একটা একটা করে সিস্টেম পড়ানো হবে তখন তোমাদের ফার্স্ট ইয়াতে থাকবে ওই সিস্টেমের কি কি কমপ্লেইন হতে পারে। এখন আমরা সিস্টেম অনুযায়ী যদি ভাগ করি, আমাদের রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম কি কি হতে পারে, কেউ বলতে পারবা? কোনো আইডিয়া? হোয়াট আর দ্য প্রবলেমস অফ রেসপিরেটরি সিস্টেম? Sir, asthma, COPD. না, এগুলি তো ডিজিজ। রোগী তোমাকে এসে কি বলবে? Sir, cough, sir, Chest breathlessness. pain, sir. Breathlessness. আচ্ছা ঠিক আছে, আমি 3টা পাইলাম, কাফ, ব্রেথলেসনেস, চেস্ট পেইন, ঠিক আছে? এই 3টাই আমাদের মেইন প্রবলেম অফ রেসপিরেটরি সিস্টেম। কাফ, স্পুটাম থাকতে পারে তার সাথে, আর দেন হচ্ছে ব্রেথলেসনেস, আর তার সাথে চেস্ট পেইন থাকতে পারে। আর দেন হচ্ছে আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমে যাই, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কমপ্লেন আর রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম মোটামুটি সেম। এটাতে 1 নম্বরে মনে করো চেস্ট পেইন বলতে পারে, কাফ থাকতে পারে, ব্রেথলেসনেস থাকতে পারে, আর কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিপেন্ডেন্ট ইডেমা, মানে পা ফোলা থাকতে পারে, হোল বডি সোলিংও থাকতে পারে। আর পার্টিকুলারলি আরো কিছু প্রবলেম হয় কার্ডিওভাস্কুলার সিস্টেমে, পরে আস্তে আস্তে যখন একটা একটা করে সিস্টেম পড়ানো হবে তাহলে প্রথমেই আগে কমপ্লেন কি হতে পারে ওটা কিভাবে ইলাবোরেট করতে হয় সেটা পড়ানো হবে। আমাকে 10 মিনিটের ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, 10 মিনিট পর তোমাদের এই লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, আবার চালু করবো আমি। আচ্ছা, তারপর এই গেল হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেন হচ্ছে আমাদের এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি সিস্টেমে কি কি কমপ্লেন থাকতে পারে? এনি আইডিয়া? এনিওয়ান? এলিমেন্টারি সিস্টেম epigastric বা pain. স্যার ডায়রিয়া, পেইন বলতে মানে পেইন। আচ্ছা, ডায়রিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, এগুলি মোটামুটি আমাদের কমপ্লেন। তার সাথে কোনো দিক দিয়ে ব্লিডিং থাকতে পারে, হেমাটেমেসিস। ব্লিডিং যদি আমাদের ভমিটিং এর সাথে হয় ওটাকে কি বলে? হেমাটোমেসিস। হেমাটেমেসিস। আর যদি ফ্রেশ ব্লাড স্টুলের সাথে যায় ওটাকে আমরা বলি হেমাটোকেজিয়া। আর যদি অল্টার্ড ব্লাড মানে ব্ল্যাক কালার স্টুল হয় এটা পরে আমরা যখন সিস্টেম তখন আমরা বলবো ওটাকে বলে মেলেনা, ঠিক আছে? তার মানে কি কি হলো? অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ভমিটিং, কনস্টিপেশন, হেমাটেমেসিস, মেলেনা। অ্যাবডোমিনাল সোয়েলিং একটা কমপ্লেইন থাকতে পারে, ঠিক আছে? এই হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। আর এলিমেন্টারি সিস্টেমের সাথে রিলেটেড থাকে হচ্ছে আমাদের লিভারের প্রবলেমের জন্য জন্ডিস হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম। নিউরোলজিতে অনেক কমপ্লেন থাকতে পারে, একদম মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন থাকতে পারে। আমরা শুরু করি হচ্ছে হেডেক, দেন হচ্ছে আনকনসিয়াসনেস হতে পারে, হেডেক, আনকনসিয়াসনেস। তার ভিজুয়াল কোনো প্রবলেম থাকতে পারে, তার কানে শুনতে প্রবলেম থাকতে পারে, উইকনেস অফ এনি সাইড অফ দ্য বডি থাকতে পারে। আর কেউ যদি জেনারেলি উইক থাকে, কেউ যদি বলে আমার 4 হাত পা দুর্বল লাগে, এটাও নিউরোলজিক্যাল হতে পারে, তবে নিউরোলজিক্যাল হওয়ার সম্ভাবনা কম। মানে জেনারেলাইজ উইকনেস ইউজুয়ালি পার্টিকুলার কোনো সিস্টেমের কারণে সাধারণত হয়, কিছু কিছু ডিজিজ হতে পারে যদিও নার্ভাস সিস্টেমের উইকনেস ইউজুয়ালি পার্টিকুলার হয়, কোনো সাইড অফ দ্য বডি হয় অথবা কোনো লিম্বের হয়, মানে তার হয়তো দেখা গেল তার রাইট হ্যান্ড উইক বা রাইট হ্যান্ড এন্ড রাইট লেগ উইক, এগুলো প্রত্যেকটা একটা করে নাম আছে, সিস্টেমের সময় হবে। দেন হচ্ছে মাসকুলোস্কেলেটাল। মাসকুলোস্কেলেটালের মধ্যে আছে জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিং, উইকনেস, র্যাশ, এসব। আচ্ছা, এই যে আমরা এগুলি বললাম, এর মধ্যে বলতে পারবা ফিভার কোন সিস্টেমের প্রবলেম হলে হয়? কারো যদি ফিভার থাকে, which system you will think of first or think at all? স্যার মাসকুলোস্কেলেটাল সিস্টেম। Sir, immune আচ্ছা। system.
ইমিউন সিস্টেম, আচ্ছা ইমিউন সিস্টেম আমরা ভাবে আলাদা করে সিস্টেম হিসেবে ধরি না। সিস্টেম স্যার। কোন সিস্টেম সরি? স্যার রেসপিরেটরি। আচ্ছা রেসপিরেটরি, মাস্কুলোস্কেলেটাল, কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রবলেম হতে পারে না? মনে করো পেরিকার্ডাইটিস হলো বা এন্ডোকার্ডাইটিস হলো, এটা হচ্ছে অ্যান্সার। ফিভার হচ্ছে অল সিস্টেমের সাথে রিলেটেড। বলা হয়ে থাকে মেডিসিন হয়তো আলটিমেটলি উঠে যাবে, কারণ এত সুপার স্পেশালিটি আসতেছে। মনে করো নিউরোলজিক্যাল সমস্যা হলো কারো, তাকে নিউরোলজিস্টের কাছে পাঠাইলা, এলিমেন্টারি সিস্টেম প্রবলেম হলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পাঠাইলা, কিন্তু কারো যদি ফিভার হয় তার কার কাছে? তাকে আগে ডায়াগনোসিস করতে হবে। এই জন্য কেউ যখন বলে মেডিসিন আলটিমেটলি উঠে যাবে, তখন আমি তাকে, কারণ ফিভার ডায়াগনোসিস করা সবচেয়ে কঠিন। এই কারণে ফিভার নিয়ে আমরা যখন হিস্ট্রি টেকিং পড়াই তখন ফিভারটা একটু ডিটেইল পড়াই। আচ্ছা, যাই হোক, মোটামুটি কয়েকটা চিফ কমপ্লেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এটা প্রত্যেকটার ইন ডিটেইল তোমরা যখন, এটা এভাবে থিওরিটিক্যালি হয় না, রোগীর সঙ্গে কথা বলবা, কথা বলতে গেলে দেখবা রোগী বলছে জ্বর, জ্বর পর কি জানি কোশ্চেন জিজ্ঞেস করতে একদম মাথায় তখন আসে না। এটা তুমি প্র্যাকটিস করতে করতে আসবে। আর বলা হয়ে থাকে কেউ যত ভালো, মানে কে কত ভালো ডাক্তার এটা বোঝা যায় কার হিস্ট্রি টেকিং কত ভালো, এটা দেখে। মানে বলছি তো, ওষুধের দোকানদারের সাথে তোমার ডিফারেন্স তৈরি করে দেবে তোমার হিস্ট্রি টেকিং আর এক্সামিনেশন। আচ্ছা, চিফ চিফ কমপ্লেন বা প্রেজেন্টিং ইলনেস, আমরা এখন ইউজুয়ালি প্রেজেন্টিং ইলনেস এই হিসেবে লিখি, মানে রোগী কি হিসেবে তোমার কাছে প্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এখন এটা ইউজুয়ালি 1 থেকে 5টা বেশি চিফ কমপ্লেন কখনো লিখতে হয় না, আমরা চেষ্টা করি 2-3টার মতো চিফ কমপ্লেন লিখার বা প্রেজেন্টিং ইলনেস লেখার। প্রেজেন্টিং ইলনেস লেখার একটা ফরম্যাট আছে। মনে করো কেউ তোমার কাছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, মনে করো তার রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হচ্ছে, তার 40 দিন ধরে পেইন হচ্ছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, কিন্তু তুমি এটাকে চিফ কমপ্লেন বা প্রেজেন্টিং ইলনেসে লিখবা, তখন পয়েন্টে কিভাবে লিখতে হয় মনে আসে কারো? কারো মনে করো 40 দিন ধরে পেটে ব্যথা, পেটের ডান দিকে ব্যথা, এটাকে চিফ কমপ্লেন কিভাবে লিখে? কারো আইডিয়া আছে? স্যার পেইন ইন দ্য অ্যাবডোমেন দ্য রাইট সাইড ফর, স্যার যে টাইমটা দিবেন স্যার লাস্টে। আচ্ছা আচ্ছা, আমরা এভাবে লিখি না, আমরা লিখি হচ্ছে অ্যাবডোমিনাল পেইন ফর 40 ডেজ। কোন জায়গায় ইলাবোরেট করব তখন লিখব। তার মানে হচ্ছে তার যে কমপ্লেনটা জাস্ট থাকে পেটে ব্যথা, অ্যাবডোমিনাল পেইন ফর 40 ডেজ বা 4 ডেজ বা 4 আওয়ার্স এরকম। দেন হচ্ছে ফিভার ফর 10 ডেজ, এরকম আর কি আমরা লিখি, বা লুজ মোশন ফর এত ডেজ। ঠিক আছে, তার মানে আমরা সিভিয়ার রাইট সাইডেড অ্যাবডোমিনাল পেইন ফর 40 ডেজ এভাবে ইলাবোরেট করব না। এখন এইভাবে হয়তো তুমি দেখলা রোগীর 5টা কমপ্লেন হলো, 5টা কমপ্লেনের মধ্যে কোন কমপ্লেনটা 1 নম্বরে লিখবা, কোন কমপ্লেনটা 5 নম্বরে লিখবা, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। 1 নম্বরে কোন কমপ্লেনটা লিখতে হয়, মানে সিরিয়ালটা কিভাবে করতে হয়, কারো মনে আছে থার্ড ইয়ারের পড়া? স্যার ডে অনুযায়ী, স্যার ডিউরেশন স্যার। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে তোমার কাছে রোগী কি হিসেবে আসছে। মনে করো রোগী তোমার কাছে একদিনে পেটে ব্যথা হিসেবে আসছে, এভাবে যদি আসে মানে অ্যাকিউট কেস যেটা, এটা আমরা ইউজুয়ালি সিভিয়ারিটি হিসেবে করি, মানে তার কোন সমস্যাটা বেশি, পেটে ব্যথার সমস্যা বেশি নাকি বমির সমস্যা বেশি, এরকম আর কি। মানে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি ইন কেস অফ অ্যাকিউট কেস। আর ডিউরেশন অনুযায়ী করি যখন মনে করো কারো 10 বছর ধরে জয়েন্ট পেইন, আর মনে করো কারো তার সেই রোগীরই 10 দিন ধরে তার মুখে একটা র্যাশ চলে আসছে, সেক্ষেত্রে আমরা কোনটা আগে লিখবো, র্যাশ আগে লিখবো না জয়েন্ট পেইন আগে লিখবো? 10 বছর ধরে জয়েন্ট পেইন, 10 দিন ধরে র্যাশ, কোনটা আগে লিখবো? স্যার র্যাশ। আচ্ছা, এটা কিন্তু তাহলে তোমার জন্য ক্রনিক কেস হয়ে গেল। ক্রনিক কেস হয়ে গেলে তোমার সব থেকে লং ডিউরেশন যেটা, এর ক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেইন আগে লিখতে হবে। আবার মনে করো যেগুলি অ্যাকিউট কেস, তোমার কাছে আসছে চেস্ট পেইন নিয়ে, চেস্ট পেইন ফর 6 আওয়ার্স, তার সাথে তার মনে করো তার চেস্ট পেইনের সাথে তার মনে করো শর্টনেস অফ ব্রেথ ফর 2 আওয়ার্স। এখানে তার চেস্ট পেইনটা যেহেতু মেইন কমপ্লেন, শর্টনেস অফ ব্রেথও মেইন কমপ্লেন, কিন্তু চেস্ট পেইনটা যেহেতু সিভিয়ার, এটার কারণে সে হসপিটালে আসছে, এই কারণে তার সিভিয়ার কমপ্লেনটা হবে 1 নম্বর। তাহলে এখানে অ্যাকিউট কেস আর ক্রনিক কেস এটা একটু ডিফারেন্স আছে। আর আমরা চিফ কমপ্লেন্স কিভাবে লিখবো, এটা আমাদের কিছু ট্রেডিশনাল ফরম্যাট আছে। গত কিছুদিন আগে একটা ওয়ার্ড ফাইনাল হলো, ওখানে দেখলাম ওরা একজন চিফ কমপ্লেন লিখছে শি হ্যাজ অ্যাবডোমিনাল পেইন ফর এত ডেজ।
মানে শি হ্যাজ অ্যাবডোমিনাল পেইন, এইভাবে আমরা কথাটি লিখি না, আমরা লিখি অ্যাবডোমিনাল পেইন ফর এত। ঠিক আছে? ওকে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু এটা যতক্ষণ না তোমরা নিজেরা পেশেন্টের সাথে হিস্ট্রি নিয়ে এটা করতেছো, তার আগ পর্যন্ত এটা সবসময় মানে কেমন জানি ক্লামজি। আচ্ছা, এবার হচ্ছে দুইটা চিফ কমপ্লেন নিয়ে তোমাদেরকে আমি একটু ডিটেইল আলোচনা করতে চাই। একটা হচ্ছে ফিভার আর একটা হচ্ছে পেইন। এটা ট্রেডিশনালি আমরা পড়াই। আমি থার্ড ইয়ার তোমাদের সেকেন্ড গ্রুপটাকে আমি বিরাট লম্বা করে পড়াইছিলাম, এটা এখন এত লম্বা করে পড়াবো না। তোমাদের যেহেতু মেডিসিনে আমরা ডিল করি ব্রেড এন্ড বাটার হচ্ছে ফিভার, সুতরাং ফিভারটা একটু ডিটেইল কি কি পয়েন্ট লিখতে হয় এটা একটু জানতে হবে। তোমরা এটা একটু লিখবা। এবার কেউ যদি তোমার কাছে ফিভার নিয়ে আসে, ফার্স্ট অফ অল তোমাকে জিজ্ঞাসা করতে হবে আপনি জ্বরটা মাপছেন কিনা। বাংলাদেশের মানুষজন জ্বরে তার গা পুড়ে যাচ্ছে কিন্তু থার্মোমিটারে আসে 98, তাহলে কি ওটা জ্বর হবে? নো স্যার। টেম্পারেচার স্যার। আসছে 98। আচ্ছা, তার মানে ফিভার হইতে গেলে আমাদের টেম্পারেচার অ্যাটলিস্ট 100 ডিগ্রি ফারেনহাইট হতে হবে। আনলেস দ্য টেম্পারেচার ইজ 100 ডিগ্রি ফারেনহাইট, দিস ইজ নট ফিভার। আর 100 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানে আন্ডার দ্য সার্ফেস অফ দ্য টাং বা পাররেক্টাল টেম্পারেচার হতে হবে। আমরা যদি এক্সিলারি টেম্পারেচার নেই, আমরা 1 ডিগ্রি মতো অ্যাড করে এটা হিসাব করি। ঠিক আছে? তার মানে দ্য ফিভার হ্যাজ টু বি ডকুমেন্টেড। আনডকুমেন্টেড ফিভার ইজ নট আ ফিভার। আর বাংলাদেশে জ্বর নিয়ে কমপ্লেন করে সবাই জিজ্ঞাসা করতে জ্বর কি গায়ে ভাসে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচার থার্মোমিটার পাইছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এবার গ্রেডিং করব। গ্রেডিং হচ্ছে ফিভারের গ্রেড হচ্ছে দুইটা, হাই গ্রেড আর লো গ্রেড। এর মাঝখানে কোনো গ্রেড নেই কিন্তু। 102 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কাট অফ। 100 ডিগ্রি থেকে 102 ডিগ্রি এটা হচ্ছে লো গ্রেড ফিভার, এন্ড
আবার একই অবস্থা হয় স্যার। বুঝতে পারছি, আমি স্বীকার করে নিলাম আমি ঘুমাই যাই। এই জন্য আমি যেটা তোমাদেরকে করি মাঝে মাঝে রোল নাম্বার ধরে বলি, কিন্তু আমার যদ্দূর মনে আছে তোমাদের গ্রুপটা খুব সিনসিয়ার ছিল, এই জন্য এখনো ডাকিনি, ডাকবো একটু করে। আচ্ছা বাকি সবগুলো অ্যাপ্রুভ করা লাগতেছে, এটা একটা পেন। তোমাদের এই সময় যে থার্ড ইয়ার কি ক্লাস হচ্ছে? থার্ড ইয়ার আমি জয়েন করতে গিয়ে দেখি ক্লাস হচ্ছে তোমাদের, মানে আর কোনো ক্লাস হচ্ছে তোমাদের এই গ্রুপটা বাদে? এই সময় তোমাদের ওয়ার্ড হওয়ার কথা না? জি স্যার। স্যার আরেকটা মেবি স্যার হচ্ছে ওই যে গাইনি ওয়ার্ড হচ্ছিল স্যার। ও তাহলে মানে জোর জোর, ঠিক আছে নেক্সট দিন নিব। তোমাদের এটা তো আসো তোমরা প্রায় কয় তারিখ পর্যন্ত? 40 দিনের মতো না? কয় তারিখ পর্যন্ত ডিসেম্বরের তোমাদের? ফার্স্ট উইক পর্যন্ত। ও বাবা, তোমাদের অনলাইন 40 দিন কি পড়াবো বলো তো? তোমাদের অফলাইন প্লেসমেন্ট দিবে কবে? কোনো ঠিক ঠিকানা নাই না? না স্যার। ভেরি গুড। স্যার আমি তো আমরা বলছি কয়েকজন মিলে স্যার আসলে স্যার হবে স্যার, যদি ওয়ার্ডে এসে স্যার শিখতে চাই স্যার, হবে, কিন্তু অ্যাটলিস্ট একজন এক্সামিনেশন মেল গুলো। আসবা, মানে ছেলে একজন আসবা, মানে যার উপরে করা যাবে। জি স্যার। স্যার মানে এরকম স্যার কয়েকজন মিলে স্যার না হয় এসে দেখলাম স্যার। হ্যাঁ আমরা এনকারেজ করি, কিন্তু মানে যেহেতু গভর্নমেন্ট নোটিশ, রাজীব স্যার কালকেও যে তোমাদের ফাইনাল প্রফেসরটা একজন 7th হয়েছে, ওদের একটা ইয়া ছিল, সংবর্ধনা টাইপের ছিল, ওইটাতে রাজীব স্যার বলছে যে কোথায় নাকি ওয়ার্ডে ডাকার জন্য ডাক্তারকে পুলিশ ধরে নিয়ে গেছে। স্যার বলে এই ভয়ে আমি আর তোমাদেরকে ডাকি না। কিন্তু কথা হচ্ছে স্যার এনকারেজ করে তোমাদের মধ্যে কেউ কেউ ওয়ার্ডে আসবা, আসলে সুবিধা হয় আর কি, তোমাদের নিজেদেরও সুবিধা হয়। কিন্তু এটা আবার একটু ডিসক্রিপেন্ট হয়ে যায়, অনেকে তো আবার দেশের বাইরে আসে, ওরা তো বললেও আসতে পারবো। যাই হোক 3-4 জন অ্যাটলিস্ট আসো, তাহলে তোমাদের উপর এক্সামিনেশন গুলি দেখানো যাবে। মনে করো আমি বললাম পায়ের এই জায়গায় ধরে এই জায়গায় বাড়ি দিবা হ্যামার দিয়ে, এটা এইভাবে কি জার্ক দেখানো যায় না? চোখের দেখা তো দেখতে হবে। আচ্ছা 50+ হয়ে গেছে, আমি আবার শুরু করলাম। এনিওয়ে, ফিভার ফিভার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ফার্স্ট অফ অল ফিভার ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্ট করে নেক্সট হচ্ছে ফিভারের গ্রেডিং করতে হবে। 100 এর উপরে না গেলে ওটা ফিভার হবে না। দেন 102 এর উপরে যদি যায় ওটা হাই গ্রেড, 102 এর নিচে যদি থাকে ওটাকে বলে লো গ্রেড ফিভার। ঠিক আছে, কোনো ইন্টারমিডিয়েট গ্রেড কিন্তু নাই, হাই গ্রেড অর লো গ্রেড। দেন হচ্ছে ফিভারের প্যাটার্ন। ফিভারের প্যাটার্ন নিয়ে অনেক কথাবার্তা আছে। ফিভারের প্যাটার্ন হচ্ছে তুমি যখন কারো ফিভারটা রেখে দিবা, মানে কোনো ওষুধপত্র দিবা না, প্যারাসিটামল দিবা না, তাহলে জ্বর কারো সারাদিন থাকতে পারে, কারো জ্বর একা একাই কমে যেতে পারে। ঠিক আছে, যখন কোনো ওষুধ ছাড়া, কোনো ইন্টারভেনশন ছাড়া জ্বর মাপা হয়, তখন আমরা ফিভারের প্যাটার্ন এটা মাপ। কিন্তু যখন প্যারাসিটামল দিবা তখন তো সবকিছুই অল্টার্ড হয়ে যায়। সুতরাং জ্বর হয়েছে আর প্যারাসিটামল খায়নি, এখন এরকম রোগী পাওয়া যায় না। এই জন্য আমরা মোটামুটি সব রোগীকে বলি যে মানে ইরেগুলার ফিভার, মানে রোগীর কোনো প্যাটার্ন নেই, ইরেগুলার ফিভার, প্যারাসিটামল খেয়ে আসলে। এখন প্যারাসিটামল যদি না খেয়ে আসে, তাহলে জ্বরের কিছু আমরা প্যাটার্নের কথা বলি। একটা হচ্ছে কন্টিনিউড ফিভার, কন্টিনিউয়াস না কিন্তু কন্টিনিউড। মেডিসিন ওয়ালারা কিন্তু মানে টার্মিনোলজি নিয়ে খুবই স্পেসিফিক। এক নম্বর হচ্ছে কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার মানে হচ্ছে ফিভার কখনো 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে আসে না, সবসময় 100 ডিগ্রির উপরে থাকে, এটাকে বলে কন্টিনিউড ফিভার। এটা একটা। আর কন্টিনিউড ফিভারের আরেকটা প্যাটার্ন হচ্ছে এইটা 1 ডিগ্রি সেলসিয়াস এর বেশি ভ্যারি করে না, ওরকমই থাকে। 1 ডিগ্রি না 2 ডিগ্রি ছিল। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে কন্টিনিউড ফিভার। ফিভার উইল অলওয়েজ বি দেয়ার and the temperature variation won't be more than 1 to 2 degrees Celsius. 1 না 2 আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, আরেকবার দেখতে হবে। কন্টিনিউড ফিভার। দেন হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার হচ্ছে ফিভার কখনো থাকে কখনো থাকে না। ইন্টারমিটেন্ট মানে কখনো জ্বর আসে কখনো আসে না, এবং টেম্পারেচার টাচেস দ্য বেস লাইন। আমাদের বেস লাইন হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে তার কখনো 100 এর উপরে থাকে, কখনো 98.4 থাকে, and this all happens without paracetamol or any other antibiotic. So fever touches the baseline
and sometimes fever comes back again. This is called intermittent fever. And lastly, remittent fever. Remittent মানে হচ্ছে REMITANT, এগুলো নিশ্চয়ই পড়ছো কখনো না কখনো। remittent fever, রেমিটেন্ট ফিভার হচ্ছে ফিভার কখনো বেজ লাইন টাচ করে না, কখনো 98.4 হয় না, কিন্তু জ্বর আবার ওঠানামা করে 2°C এর বেশি, ফারেনহাইট না কিন্তু সেলসিয়াস। 2°C এর বেশি টেম্পারেচার ভ্যারি করে এবং টেম্পারেচার নেভার টাচেস দ্য বেজ লাইন। দিস ইজ কল্ড রেমিটেন্ট ফিভার। এটা কিছু স্পেসিফিক একটা কোশ্চেন ছিল, রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রেও কি স্যার মানে টেম্পারেচার 100°-র উপরে থাকতেছে স্যার? না, 100 এর উপরে না, বেজ লাইন টাচ করবে না। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। 98.4 হবে না। ওয়েলকাম। আচ্ছা, এখন প্রত্যেকটারই কিছু এক্সাম্পল আছে, যেমন ইন্টারমিটেন্ট ফিভারের খুবই ট্রেডিশনাল একটা এক্সাম্পল আছে যেটা দেওয়া হয়। তোমরা এইচএসসি বায়োলজি যারা বাংলাদেশে পড়ছো তারা নিশ্চয়ই এক্সাম্পলটা জানো। সেটা হচ্ছে আমাদের যে ম্যালেরিয়ার যে ফিভার গুলি আছে, এগুলি হচ্ছে একা একা জ্বর আসে, একা একা ছেড়ে যায়। আমাদের স্যাররা বলতেন, আমরা তো ভাবে ম্যালেরিয়ার রোগী পাই না এখন, অ্যাটলিস্ট ঢাকা শহরে পাওয়া যায় না, চিটাগাং বা ওই সাইডে হয়তো পাওয়া যায়। আর আমাদের স্যাররা যেটা বলতেন যে ম্যালেরিয়ার রোগী আগে থেকে জানে যে আজকে 3 দিন আগে জ্বর আসছিল, আজকে 3 নম্বর দিন, আজকে আবার জ্বর আসবে। রোগী একদম কাঁথা টাথা নিয়ে রেডি হয়ে থাকে, আজকে জ্বর আসবে, এরকম নাকি জিনিসটা হয়। একদিন জ্বর আসলো, 2 দিন থাকলো না, 3 নম্বর দিন আবার জ্বর আসলো, এবং এভাবে প্যাটার্নটা চলতে। তার মানে জ্বর এরকম হইতে পারে প্রতিদিন আসতেছে অথবা একদিন পর পর আসতেছে, এগুলো প্রত্যেকটা একটা করে নাম আছে। এটা তোমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জন্য লাগবে, ঠিক আছে? আর দেন হচ্ছে এটা টিপিক্যালি আমরা ম্যালেরিয়াতে পাই, ইন্টারমিটেন্ট ফিভার। আর কন্টিনিউড ফিভার আমাদের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু বা ডেঙ্গি, প্রনাউন্সিয়েশনটা অ্যাকচুয়ালি ডেঙ্গি হওয়ার কথা, আমরা বাংলাদেশে ডেঙ্গু বলতে বলতে ডেঙ্গু বলা অভ্যাস হয়ে গেছে। কন্টিনিউড ফিভারের সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ডেঙ্গি ফিভার। আর রেমিটেন্ট ফিভারের খুব ভালো এক্সাম্পল নাই, রেমিটেন্ট ফিভার এক এক বইতে এক একটা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু মোস্ট অফ দ্য বইতে ডিকেটশিয়াল যে ফিভার গুলি আছে, রিল্যাপসিং ফিভার বলে, ওগুলিকে রেমিটেন্ট ফিভার হিসেবে বলছে। এটা তোমরা যে কোনো এই ফিভার যে এই ক্লাসিফিকেশনটা, এইটা না ভালো বইগুলোতে আমি দেখিনি। এগুলি হচ্ছে আমাদের দেশের যে বইগুলি, যেমন আব্দুল্লাহ স্যারের লং কেস বইটা, ওইটাতে যেমন এই এক্সাম্পল গুলি আসে, এবং আমাদের স্যার আবার এটা খুব ধরেন। আমি ম্যাকলিওডের মধ্যে এটা পাইনি, কারণ এখন প্যারাসিটামল ছাড়া কোনো রোগী আসে না, সুতরাং দিস মানে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিভার ইজ প্র্যাকটিক্যালি অবসোলেট নাও। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে ফিভার ডকুমেন্টেড কিনা, ফিভারের গ্রেডিং করলাম, ফিভারের ক্যারেক্টার আমরা ইয়ে করলাম। দেন হচ্ছে আমরা দেখবো ফিভার হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার কত আসে। হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার যদি 100 অ্যারাউন্ড 102 হয়, মানে ফিভার তার খুব বেশি হাই গ্রেড না, মোটামুটি লো গ্রেডই বলা যায়, হঠাৎ হঠাৎ 102, মানে এক দুবার হয়তো তার হাই গ্রেড বলার মতো হয়েছে। এটা আমরা টিপিক্যালি বাংলাদেশে পাই টিউবারকুলোসিস পেশেন্টগুলি। টিউবারকুলোসিস পেশেন্টগুলির গা মানে তার শরীর গরম লাগে, জ্বর জ্বর লাগে, টেম্পারেচার থার্মোমিটার ইউজুয়ালি পাওয়া যায় না, এবং যদি পাওয়া যায় 100, 101 এরকম পাওয়া যায়, এটা টিপিক্যাল। দেন হচ্ছে ফিভারটা মোস্টলি আসে হচ্ছে সন্ধ্যার দিকে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলা হয় থাকে। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকলেও বলতে হবে, যদি না থাকে তাহলে বলতে হবে নো ডাইউরনাল ভেরিয়েশন, মানে সারাদিনে কোনো ভেরিয়েশন হয় না, নো ডাইউরনাল ভেরিয়েশন। দেন হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ চিলস এন্ড রাইগর। চিলস মানে হচ্ছে রোগীর জ্বর যখন আসে রোগীর খুব ঠান্ডা লাগে কিনা, শীত শীত লাগে কিনা, 2-4টা কম্বল গায়ে দিয়ে শুতে হয় কিনা, এটাকে বলা হয় চিলস। আর রাইগর হচ্ছে শেকিং অফ দ্য বডি, শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে কিনা। চিলস আর রাইগর যদিও মোটামুটি সিনোনিম, যার খুব শীত লাগে তারই কাঁপুনি হয়, কিন্তু এটা আমরা একটু আলাদা করে বলি, চিলস এন্ড রাইগর, ঠিক আছে? তাহলে কি কি বললাম? ডকুমেন্টেশন, হাই গ্রেড অর লো গ্রেড, তারপর ক্যারেক্টার, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার, ইন ইভিনিং রাইজ, দেন হচ্ছে চিলস এন্ড রাইগর, দেন হচ্ছে জ্বরটা কমে কিভাবে। মোস্ট অফ দ্য ফিভার সাবসাইডস উইথ অ্যান্টিপাইরেটিক,
আমরা সাধারণত এটা লিখি যে ফিভার সাবসাইড উইথ অ্যান্টিপাইরেটিক। কার যদি স্পন্টেনিয়াসলি সাবসাইড হয় এটাও বলতে হবে, মানে জ্বর একা একা সাবসাইড হয়ে যাওয়া গেলে আমাদের কিছু কজ যেমন ইন্টারমিটেন্ট ফিভারের কজগুলি তখন মাথায় আগে আসে, মানে ফিভার সাবসাইড স্পন্টেনিয়াসলি যদি হয়। দেন হচ্ছে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা খুঁজি কোনো ফোকাল সাইন আছে কিনা। ফোকাল সাইন বলতে আমরা মিন করি, আমরা তো দেখলাম যে ফিভার যে কোনো সিস্টেমের প্রবলেম হলেই হয়, আমরা তারপর খুঁজি কমনলি কোনো সিস্টেমের ফোকাল সিস্টেমের কোনো প্রবলেম আছে কিনা। যেমন আমরা কমনলি যেটা এনকাউন্টার করি সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে কোনো সর্দি কাশির সাথে জ্বর, এটা হচ্ছে সবথেকে কমনলি হয়, কারণ করোনা ভাইরাসের আগেও প্রত্যেক বছর সিজনাল ফ্লু আসে, এটা রেগুলার হয়। তারপর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে কোনো বার্নিং মিকচুরেশন আছে কিনা এটা একটু জিজ্ঞাসা করতে হয়। আর বাংলাদেশে কোনো অ্যাবডোমিনাল ইনফেকশনও বেশ কমন, গ্যাস্ট্রোএন্টারাইটিস হয় বা টাইফয়েড ফিভার হয়, এগুলি আমাদের ফোকাল সিমটমের মধ্যে জিজ্ঞাসা করতে হবে। আর তুমি যেহেতু ঢাকা শহরে ডাক্তারি করবা বা ঢাকা শহরের অ্যাটলিস্ট ইন্টার্ন তো ঢাকা শহরে করবা, সুতরাং কোনো জয়েন্ট পেইন আছে কিনা এটা জয়েন্ট পেইন হেডেক জিজ্ঞাসা করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেঙ্গির সাথে রিলেটেড। এই হচ্ছে মোটামুটি তোমার ফিভারের ডিসক্রিপশন। চিলস এন্ড রাইগর নিয়ে দুইটা কথা বলি। চিলস এন্ড রাইগর হয় হচ্ছে যেগুলাতে আমাদের টেম্পারেচার খুব দ্রুত রাইজ করে, মানে সাডেন রাইজ অফ ফিভার, এগুলিতে আমাদের চিলস এন্ড রাইগর বেশি হয়। চিলস এন্ড রাইগর্স আর ভেরি গুড ফ্রেন্ড অফ মেডিসিন ডক্টরস, কারণ অলরেডি তো বললাম ফিভার হচ্ছে যে কোনো সিস্টেম প্রবলেম, যেহেতু ফিভার আসছে কিছু কিছু সমস্যা থাকলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি ডায়াগনোসিস করা। যেমন চিলস এন্ড রাইগর যদি থাকে তাহলে আমরা কয়েকটা ডিজিজের আগে চিন্তা করি, যে কোনো ডিজিজ চিলস এন্ড রাইগর হতে পারে, কিন্তু কয়েকটা ডিজিজ আমরা আগে চিন্তা করি। এক নম্বর চিন্তা করা হচ্ছে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে চিলস এন্ড রাইগর থাকতে পারে। নাম্বার ওয়ান, চিলস এন্ড রাইগরের কজ আর কি, ইউটিআই। নাম্বার টু, অ্যাবসেস ইন এনিওয়্যার ইন দ্য বডি, শরীরের কোথাও যদি কোনো ঘা থাকে, অ্যাবসেস থাকে, কোনো পাস ফর্মেশন থাকে। অ্যাবসেস ইন এনিওয়্যার ইন দ্য বডি। নাম্বার থ্রি হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া আমরা একটু কম এনকাউন্টার করি, কিন্তু ম্যালেরিয়াটা এক নম্বরে বলতে পারলে মনে হয় ভালো হতো। ম্যালেরিয়া কম এনকাউন্টার করি, জন্য আমার ম্যালেরিয়া পরে মনে হয়। নাম্বার থ্রি ম্যালেরিয়া। নাম্বার ফোর হচ্ছে কোলানজাইটিস। কোলানজাইটিস হচ্ছে গল ব্লাডার ডাক্ট যেগুলি আছে আর কি, বাইল ডাক্ট, ওগুলিতে ইনফ্লামেশন হলে ফিভারের সাথে চিলস থাকতে পারে। অনেক সময় ডেঙ্গি ফিভারও চিলস থাকতে পারে, যদিও ডেঙ্গি ফিভারের চিলস খুব কমন না। তাহলে কয়টা বললাম? ইউটিআই। ইউটিআই হচ্ছে আবার আপার ইউটিআই হতে হবে, ইউরেথ্রাইটিস হলে হয় না। মানে কিডনি আর ইউরেটার এই জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে আমাদের ফিভার উইথ চিলস এন্ড রাইগর হয়। অ্যাবসেস ইন এনিওয়্যার ইন দ্য বডি, দেন হচ্ছে কোলানজাইটিস, দেন হচ্ছে ম্যালেরিয়া, আর লাস্টে অকেশনালি ডেঙ্গু ফিভার বা ডেঙ্গি ফিভার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফিভারের ডেসক্রিপশন। কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? আমি আমার নিজের মায়ের কথা বলতে পারি। আম্মুর হঠাৎ করে জ্বর আসলো, 2 দিন ধরে, মানে একদিন ধরে প্রচন্ড জ্বর, হঠাৎ করে জ্বর, মানে দুপুরে অফিসে গেছিল, সকালে 3টার সময় ভালো ছিল, 3:30টার সময় জ্বর, শরীর কাঁপতেছে, একদম হিট করে কাঁপতেছে। আমি গিয়ে তো যেহেতু চিলস এন্ড রাইগর আছে, আমি তো মোটামুটি কনফিডেন্ট ডায়াগনোসিস করা ইজি হবে। জিজ্ঞাসা করলাম কোনো বার্নিং মিকচুরেশন আছে কিনা, বলছে নাই। জয়েন্ট পেইন আছে কিনা, ডেঙ্গুর জন্য নাই। ঢাকা শহরে থাকে তো ম্যালেরিয়া কাইন্ড অফ এক্সক্লুডেড। তারপর কোনো অ্যাবডোমিনাল কোনো পেইন নাই। তারপর এবার হচ্ছে আমি অ্যাবসেস আছে কিনা কোথাও খোঁজার চেষ্টা করলাম, বললাম আর কোথাও ব্যথা আছে? বলে হ্যাঁ, আমার পায়ে খুব ব্যথা করতেছে। আমি পা দেখি যে পায়ে একদম ফুলে লাল হয়ে আছে, মানে তার সেলুলাইটিস আর কি, স্কিনের ইনফেকশন বা অ্যাবসেস হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক দিলাম, আল্লাহর রহমতে একদিনে জ্বর কমে গেল। ঠিক আছে, মানে প্রথমে তো সবাই চিন্তা করতেছে, এখন তো জ্বর আসলে সবার আগে সবাই করোনা চিন্তা করি, কোভিড। কিন্তু যদি চিলস এন্ড রাইগর থাকে, কোভিড উইল নেভার কাম উইথ চিলস এন্ড রাইগর। কারণ কোভিড এর টেম্পারেচার ইউজুয়ালি একটু লোয়ার রেঞ্জে থাকে, হাই রেঞ্জও হতে পারে কিন্তু ইউজুয়ালি লোয়ার রেঞ্জে থাকে।
102 এর নিচেই থাকে মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের চিলস এন্ড ফিভার নিয়ে সমস্ত কথা। তাহলে ফিভার যদি থাকে এই পয়েন্টগুলো লিখতে হবে তোমাদের। আর তোমাদের যখন ওয়ার্ডে কেস থাকবে, তোমরা যেহেতু মাত্র থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, এখন ফোর্থ ইয়ারে আসো, তোমাদের জন্য ডায়াগনোসিস ইজ নট ইম্পর্টেন্ট। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মনে করো ফিভার পেশেন্ট থাকলে এই পয়েন্টগুলো সব লিখছো কিনা। দেন হচ্ছে কমন আরেকটা কমপ্লেন পেইন, এটা নিয়ে আলোচনা করে আমরা পরের পয়েন্টগুলো শেষ করবো। বলুন, সমস্যা নেই। আচ্ছা, সরি, ওয়েলকাম ব্যাক এগেইন। আচ্ছা, কি বলতেছিলাম, এবার হচ্ছে পেইন। পেইন হচ্ছে তোমাদেরকে সার্জনরা খুব ভালো মতো পড়ায়। পেইনের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা মেমোনিক ফলো করি, মনে আছে? পেইন আমরা কি মেমোনিক দিয়ে আমরা ইয়ে করি? ভেরি গুড। তাহলে পেইনের ক্ষেত্রে সক্রেটিস মনে থাকলে তার পড়ানোর কিছু নেই। সক্রেটিস তো জানাই। এস ফর সাইট, পেইন কোথায় হয়েছে, পার্টিকুলারলি এটা ইম্পর্টেন্ট ইন কেস অফ অ্যাবডোমিনাল পেইন। প্রথমে আমরা সাইট বলি, তারপর হচ্ছে অনসেট। অনসেট হচ্ছে আস্তে আস্তে, মানে কয়েকদিন ধরে পেইনটা হচ্ছে নাকি সাডেনলি পেইন শুরু হয়েছে। সাইট তো বুঝতেই পারতেছো, সাইট হচ্ছে মোস্টলি আমাদের মনে করো অ্যাবডোমেন বা আন্ডারলাইন যে অর্গানটা আছে ওই অর্গানের কথা আমরা চিন্তা করি। যেমন কারো যদি রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হয়, তার ক্ষেত্রে আমরা কি কজ চিন্তা করব? রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, হেপাটাইটিস। হেপাটাইটিস হতে পারে। তারপর এপিগ্যাস্ট্রিক পেইন যদি হয়, এপিগ্যাস্ট্রিক পেইন, এপিগ্যাস্ট্রিক কি থাকে? হ্যাঁ, গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেপটিক আলসার যে কোনোটাই হতে পারে। দেন হচ্ছে ওদিক দিয়ে আমাদের ট্রান্সভার্স কোলন যায়, ট্রান্সভার্স কোলনে কোনো ইনফেকশন ইনফ্লামেশন থাকতে পারে। তারপর গল ব্লাডারের কোনো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, সাইট মানে আন্ডারলাইন যে অর্গানটা আছে ওই অর্গানে কোনো একটা আইদার ইনফ্লামেশন হবে, অথবা কোনো অবস্ট্রাকশন হবে, অথবা কোনো নিওপ্লাজম। এইসব কারণে আমাদের পেইন গুলি ইউজুয়ালি হয়। সাইট অনসেট হচ্ছে র্যাপিড না স্লো? র্যাপিড অনসেট পেইন কখন হয় জানো? মাত্র দুইটা কথা র্যাপিড অনসেট পেইন। কেউ যদি তোমাকে বলে আমার জাস্ট 5 মিনিটের মধ্যে হঠাৎ করে ব্যথাটা হইলো, ব্যথায় মরে যাচ্ছি, এটা কিসের ব্যথা হবে বলো তো? স্যার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। না, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে 5 মিনিটের ব্যথা হবে না। প্যানক্রিয়াটাইটিস মানে তো তুমি ইনফ্লামেটরি পেইন বলো। ইনফ্লামেটরি পেইন আসতে ইউজুয়ালি আওয়ার্স লাগে, মানে কয়েক ঘন্টার স্যার মধ্যে আসে। ওভারিয়ান টর্শনে কি হতে পারে? ভেরি গুড, ওভারিয়ান টর্শনে হতে পারে। তোমার অ্যান্সারটা হবে আইদার কোনো অবস্ট্রাকশন অথবা কোনো ভাস্কুলার প্রবলেম। ভাস্কুলার প্রবলেম হচ্ছে যে আর্টারিটা ছিল, মনে করো যে কোনো অর্গানের আর্টারি, মনে করো তোমার ইন্টেস্টাইনে তো অনেকগুলি আর্টারি আছে, এর মধ্যে সব থেকে কমনলি মেসেন্টারিক আর্টারি। মেসেন্টারিক আর্টারিতে যদি কোনো অবস্ট্রাকশন হয়, আর্টারিটা বন্ধ হয়ে যায়, মেসেন্টারিক ভাস্কুলাইটিস বলে বা মেসেন্টারিক ইস্কিমিয়া বলে। এগুলির পেইন হচ্ছে উইদিন মিনিটস, প্রচন্ড দ্রুত বাড়ে এবং বেড়ে ভয়াবহ পেইন হয়। আর এটা হয় অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন হতে পারে মনে করো স্টোন দিয়ে। আমি রিলেটিভদের গল্প বেশি বলি। আমার এক চাচা একবার ফোন দিয়ে আমাকে বললো, মানে বাসায় ছিলেন উনি ওই সময়, চাচা দেখে একদম ব্যথায় কাঁদতেছে। কি ব্যথা আমি তো বুঝতে পারতেছি না, তুমি বাবাকে ফোন দিলাম। তখন উনি বললেন যে ব্যথাটা কিরকম, জিজ্ঞাসা করো কতক্ষণে হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণে হয়েছে, বলে যে এই হঠাৎ করে এমন জোরে ব্যথা শুরু হলো আমি কিছুই করতে পারছি না। চাচা মানে হচ্ছে মেল, মোটামুটি ধরো 40-year-old মেল, সাডেন অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন, কজ কি হতে পারে? আর একটু বলে দেই, তার রাইট লোয়েনের দিকে পেইনটা হয়েছে। লোয়েন মানে হচ্ছে কোমরের সাইডে আর কি। রেনাল স্টোনের জন্য যদি স্যার এটা স্টোনের জন্য ইউরেটারে হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। হ্যাঁ অবস্ট্রাকশন হয়েছে এবং আলটিমেটলি তার রেনাল স্টোনে হয়েছিল। আমি তো অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? মাত্র একটা কোশ্চেন শুনে বলে দিল স্টোন হয়েছে। পরে আসলে স্টোন পাওয়া গেছিল এবং স্টোনটা অপারেশন করে বের করতে হয়েছে। তার মানে সাডেন অনসেট পেইন যদি হয়, দিস ইজ আইদার ভাস্কুলার, কোনো একটা আর্টারিতে সমস্যা হয়েছে, অথবা কোনো স্টোন হয়েছে। ঠিক আছে, আর যদি উইদিন আওয়ার্স হয় তাহলে এটা ইনফ্ল্যামেটরি পেইন হতে পারে। আর যদি ডেজ হয়, অনেক মানে অনেক দিন ধরে ব্যথা, এটা নিওপ্লাস্টিক হয় সাধারণত।
কোনো আলসার থাকবে আইদার বিনাইন অর নিওপ্লাস্টিক। ঠিক আছে, এটা মোটামুটি আমরা ডিউরেশন শুনে বলতে পারি, মানে অনসেট শুনে বলতে পারি। দেন হচ্ছে সি ফর ক্যারেক্টার। এইটা রোগীর কাছ থেকে বের করা খুব কঠিন। কাউকে যদি বলে পেটে ব্যথা, ব্যথাটা কেমন হয়, তোমাদের সবারই কখনো কখনো পেটে ব্যথা হয়েছে, আমি শিওর। পেটে ব্যথা ছাড়া মানুষ হয় না। তুমি যদি গিয়ে বলে আপনার ব্যথাটা কেমন, সে তোমার পারলে পিটাবে, ব্যথা কেমন মানে আপনি কোনো সময় মস্করা করেন। তোমাকে এক্ষেত্রে তাই মাল্টিপল চয়েস দিয়ে দিতে হয়, তোমাকে এভাবে বলতে হবে, ব্যথাটা কেমন, ব্যথাটা কি চাপ দিয়ে ধরে, খোঁচা মারে, আসে যায়, নাকি ব্যথাটার কোনো কিছু বোঝা যায় না। যদি ব্যথার কোনো কিছু বোঝা না যায়, আমরা সাধারণত বলি অ্যাগোনাইজিং পেইন বা ডাল পেইন, এই ধরনের কিছু একটা বলি। আর যদি একদম পয়েন্টেড এরিয়াতে হয়, তখন আমরা বলি স্ট্যাবিং পেইন, মানে মনে হচ্ছে ছুরি দিয়ে খোঁচা মারতেছে। আর আমাদের পেপটিক আলসারের পেইনটা কি ক্যারেক্টার হয় বলতে পারবা? সব থেকে কমন যে পেইন, কলিকি পেন, নো, কলিকি পেইন না, বার্নিং বার্নিং পেইন, বার্নিং পেইন হয়। তাহলে বলছে কলিকি পেইন। কলিকি পেইন কখন হতে পারে তাহলে? স্যার গল ব্লাডারে স্টোন হলে। স্যার গলব্লাডার স্টোন আচ্ছা, গল ব্লাডারে ফিক্স হয়ে যায় না, স্টোন হইলে। স্টোন হইলে আমাদের মানে পেটে যা আছে সবই মোটামুটি টিউবুলার স্ট্রাকচার। কোন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে যদি কোনো স্টোন বা অবস্ট্রাকশন থাকে, তাহলে সে চেষ্টা করে পেরিস্টালসিস করে ওটা বের করে দিতে। কিন্তু পেরিস্টালসিস করে যখন বের করে দিতে পারে না, পেরিস্টালসিস আসে হচ্ছে একবার চাপ দিয়ে আসলো, কয়েক সেকেন্ড বা মিনিট থাকলো না, তারপর আবার চাপ দিয়ে আসলো, মানে হচ্ছে তার পেইনটা থাকবে, মনে হবে কোনো একটা কিছু চাপ দিয়ে ধরতেছে, ক্র্যাম্পিং হচ্ছে, তারপর পেইনটা চলে যাবে, কিছুক্ষণ ভালো আর একটু পর আবার আসবে। এটাকে বলা হয় কোলিকি পেইন। তুমি যখন কোলিকি পেইন বলবা, তখন ইউ হ্যাভ জাম্পড ইনটু অবস্ট্রাকশন, সাম কাইন্ড অফ অবস্ট্রাকশন, ঠিক আছে? কোলিকি পেইন ইউজুয়ালি স্টার্টস মোটামুটি সাডেনলি স্টার্ট করে। আচ্ছা, এ গেল ক্যারেক্টার। ক্যারেক্টার কি কি হয় একটু বই থেকে পড়ে নিও। মোস্ট কমনলি হয় হচ্ছে একটা কোলিকি, বার্নিং, তারপর শার্প স্ট্যাবিং, ডাল ডাল ইকিং পেইন বলি আমরা, অর অ্যাগোনাইজিং পেইন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আর ফর রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে পেইন, মনে করো কারো রেডিয়েশন এক্সাম্পল তো জানো, এতদিনে জানো না? যে একটা স্যার। রেডিয়েটিং পেইনের এক্সাম্পল বলো তো। স্যার এমআই। এমআই পেইন কোথায় রেডিয়েট করে বলো? আর Probably সেন্ট্রালি চেস্ট পেন থেকে স্যার লেফট আপার আর্মে স্যার যেতে পারে, দেন স্যার নেকে Left লোয়ার জতে আসতে পারে। আপার আর্ম, আচ্ছা ঠিক আছে, লেফট আপার না লেফট আর্ম, লেফট আর্মে আর্নার বর্ডারে আসে। এটা কেন আসে রেডিয়েশন বলতে পারবা? নার্ভের জন্য স্যার। নার্ভের জন্য তো বটেই। আমাদের বডি যে ডার্মাটোম গুলি আছে না, একই ডার্মাটোম নিয়ে যদি দুইটা জায়গা তৈরি হয়, মনে করো হার্ট যে ডার্মাটোম দিয়ে তৈরি হয়েছে, হার্টের এক্টোডার্মিক যে এরিয়াগুলি, সেই একই ডার্মাটোম যদি স্কিনের যে এরিয়াতে থাকবে, ওই এরিয়াতে পেইনটা যাবে, ঠিক আছে? এগুলাতেই মুখস্থ রাখতে হয় বেসিক্যালি। হার্টের পেইন বা কার্ডিয়াক পেইন আমাদের জতে যেতে পারে, নেকে যেতে পারে, তারপর মোস্ট কমনলি বলা হয় লেফট আর্মের আলনার সাইডে আসতে পারে, ইভেন এপিগ্যাস্ট্রিয়ামও যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর একটা অ্যাবডোমেনের কোন রেডিয়েশনের এক্সাম্পল দিতে পারবা? অ্যাবডোমেনের রেডিয়েশনের তিনটা ভালো এক্সাম্পল আছে। গলব্লাডার অবস্ট্রাকশন, গল ব্লাডারের কোথায় পেইনটা হবে রেডিয়েশন? স্যার টিপ অফ দ্য রাইট শোল্ডার, টিপ অফ দ্য রাইট শোল্ডারে হতে পারে, ভেরি গুড। দেন হচ্ছে ইন কেস অফ প্যানক্রিয়াটাইটিস আমাদের পেইনটা যাবে ব্যাকে, একদম মিডল অফ দ্য ব্যাক। আর ইন কেস অফ অ্যাপেন্ডিসাইটিস পেইন কোথায় শুরু হয়, কোথায় যাবে? স্যার আম্বিলিকাসে শুরু হবে, আর হচ্ছে এক্স্যাক্টলি, তার মানে রাইট লোয়ার অ্যাবডোমেন আর আম্বিলিকাস দুইটার ডার্মাটো এক, থোরাসিক 10, ঠিক আছে? এটা আর কি রেডিয়েশন। তাহলে জানতে হবে রেডিয়েশন মানে দুই জায়গায় একসাথে পেইন হবে, ঠিক আছে? এবং কন্টিনিউয়াস, মনে করো কারো সামনেও ব্যথা হচ্ছে, পিছনেও ব্যথা হচ্ছে, দুইটার মধ্যে তো কোনো কন্টিনিউশন নাই, ঠিক আছে? আচ্ছা, এগুলো রেডিয়েশন। দেন হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস। অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস হচ্ছে পেইনের সাথে আর কিছু আছে কিনা। চেস্ট পেইনের সাথে মনে করো শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, প্যালপিটেশন থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইনের সাথে ভমিটিং থাকতে পারে, নশিয়া থাকতে পারে, এখানে ফিভারও থাকতে পারে। ওকে, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। দেন হচ্ছে টাইমিং। টাইমিং হচ্ছে কতক্ষণ ধরে পেইন, 5 মিনিটস, 5 আওয়ার্স, 5 ডেজ, 5 ইয়ার্স, এরকম আর কি টাইমিং। দেন হচ্ছে আমাদের আর কি আছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস মধ্যে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস আর রিলিভিং ফ্যাক্টরস, এটা দিয়ে আমরা শেষ করি। অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরস হচ্ছে পেইন কি দিয়ে বাড়ে, যেমন আমি যেটা বলি
তোমাদের স্টুডেন্টরা অনেক সময় আমাকে দেখা গেল রাত 10টা 11টা কল দিচ্ছে, স্যার আমার বাবার খুব বুকে ব্যথা হচ্ছে। এখানে একটা মাত্র স্ক্রিনিং কোশ্চেন করতে পারবা, কোশ্চেন করে বলতে হয় ব্যথাটা হার্টের কিনা। কে পারো? কারণ বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা হার্টের কিনা এটা আমরা একটা কোশ্চেন দিয়ে কিভাবে বুঝতে পারি? স্যার কোন দিকে ব্যথা? কোন দিকে ব্যথা দিয়ে হবে না যে? তার এক্সারসাইজের সাথে বাড়বে কি বাড়বে না স্যার? যা, ভেরি গুড। তার মানে আমাদের এম এর যে পেইনটা হয় এটা যেহেতু ভাস্কুলার পেইন, মানে আর্টারি ব্লক হয়ে গেছে, হার্টের যে করোনারি আর্টারি হার্টকে যথেষ্ট ব্লাড দিতে পারতেছে না। যথেষ্ট ব্লাড যদি না দিতে পারে, তার অলরেডি সাপ্লাই কম, তার যদি ডিমান্ডও বাড়ায় দাও, এক্সারসাইজ, বুকে ব্যথা নিয়ে সাধারণত কেউ এক্সারসাইজ করে, আমাদের কোশ্চেনটা করি আপনি যদি হাঁটা চলা করেন, বাথরুমে যান বা সিঁড়ি ওঠেন, তাহলে কি আপনার বুকে ব্যথাটা বাড়ে কি? যদি বলে নো, দিস ইজ নট কার্ডিয়াক পেইন, এক কথায় কার্ডিয়াক পেইন বাদ। কার্ডিয়াক মানে কার্ডিয়াক ইসকিমিক পেইন আর কি, পেরিকার্ডাইটিস পেইন বাড়তে পারে, কিন্তু যেটা ইসকিমিয়া বা এমআই এর পেইন, এটা এমআই এর পেইন না, ঠিক এনজাইনার পেইন, এটা অবশ্যই কাজকর্ম করলে বাড়বে। ঠিক আছে, একটা স্ক্রিনিং কোশ্চেন দিয়ে এটা বলে দেওয়া যেতে পারে যে বাথরুমে গেলে তার বুকে ব্যথাটা বাড়তেছে কিনা, বাথরুমের জন্য হাঁটা চলা করবে। ঠিক আছে, এরকম কিছু মানে অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টরস, যেমন আমাদের আমরা গ্যাস্ট্রিক যেটাকে বলি আর কি, পেপটিক আলসার ডিজিজ, এটা যদি খাবার খেলে বাড়ে, এটা মোস্ট লাইকলি দ্য অরিজিন ইজ স্টমাক, গ্যাস্ট্রিক। আর যদি খাবার খেলে পেইনটা কমে যায়, এটা মোস্ট লাইকলি অরিজিন ইজ ডিওডেনাল। কারণ আমরা যদি খাই, সাথে সাথে হচ্ছে স্টমাকে অ্যাসিড সিক্রেশন হয়। ঠিক আছে, আর পেপটিক আলসার যেহেতু, তার মানে অ্যাসিড দিয়ে আলসারটা হয়েছে, তাকে যদি আরো অ্যাসিড দাও, মানে কাটা ঘায়ে নুনের ছিটা, এখন তো কাটা ঘায়ে অ্যাসিডের ছিটা, আমরা বাংলায় বলি আর কি, তোমরা এখন তো অনেক কাশ্মীরি বা ইয়া আসো বোধহয়, ফরেনার্স আসো, কাটা ঘায়ে নুনের ছিটাটা হচ্ছে ইনসাল্ট টু ইনজুরি। যার অলরেডি একটা আলসার আছে, তাকে যদি তুমি আরো অ্যাসিড ঢেলে দাও, দ্য পেইন উইল ইনক্রিজ। সো গ্যাস্ট্রিক আলসারে পেইন বেড়ে যায়। আর পেটে যদি খাবার আসে, আমাদের ডিওডেনামে হচ্ছে বাইকার্বনেট রিলিজ হয় বেশি। সো খাইলে যদি ব্যথা কমে যায়, তাহলে সেটা মোস্ট লাইকলি ডিওডেনাল আলসার। কারণ ডিওডেনামে বাইকার্বনেট আসে, বাইকার্বনেট এসে তো একটু আরাম করে আর কি, মানে যার এসিড দিয়ে সমস্যাটা হয়েছে, বাইকার্বনেট দিয়ে তো তার কিছুটা নিউট্রালাইজ হয়। সো ডিওডেনাল আলসার পেইন উইল ডিক্রিজ উইথ ফুড। তাহলে অ্যাসোসিয়েশন মানে কোন অ্যাসোসিয়েটিং ফ্যাক্টর, মানে এক্সারসাইজ, মুভমেন্ট, খাবারের সাথে অ্যাসোসিয়েশন আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করতে হবে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। যেমন কারো যদি হেডেক থাকে, মাথা ব্যথা থাকে, অ্যাসোসিয়েটিং ফ্যাক্টরস এর মধ্যে কি জিজ্ঞাসা করবা? ইফ সামওয়ান হ্যাজ হেডেক, স্যার নয়েজ লাইটে, স্যার নয়েজ লাইটে স্যার পেইন বাড়তে পারে স্যার। এক্স্যাক্টলি, তার মানে ফটোফোবিয়া, ফোনোফোবিয়া এগুলো আসে কিনা এগুলো জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, এরকম আর কি বিষয়গুলো। অ্যাসোসিয়েট অ্যাগ্রিভেটিং আর রিলিভিং, কি করলে ব্যথাটা কমে? একটা খুব ট্রেডিশনাল এক্সাম্পল দেওয়া হয়, আমি আমার জীবনের মধ্যে একটা বা দুইটা দেখছি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে একটা স্পেসিফিক পোস্টারে পেইন কমে যায়, জানো তো পোস্টারটার নাম কি? মোহামেডান পেয়ার অনেকবার বলা, পজিশন। হ্যাঁ, মানে হচ্ছে সিজদার সময় আমরা যেরকম মাথা ঝুঁকে বসি, ওই অবস্থায় করলে নাকি তার অ্যাকিউট অ্যাবডোমিনাল মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেইন কমে যায়। আমি একটা বা দুইটা দেখছি এরকম। আর অ্যানজাইনাল পেইন রেস্টে কমে যাবে বা নাইট্রেট নিলে কমবে, কিছু কিছু পেইন ওষুধ খেলে কমবে, পেপটিক আলসারের পেইন হয়তো অ্যান্টাসিড সিরাপ খেলে কমবে। ঠিক আছে, তার মানে অ্যাগ্রিভেটিং এন্ড রিলিভিং ফ্যাক্টরস। আচ্ছা, এই মোটামুটি আমাদের পেইনের সক্রেটিস। তার মানে তোমাদেরকে চিফ কমপ্লেন্স এর মধ্যে ফিভার পড়ালাম আর হচ্ছে পেইন পড়ালাম। ঠিক আছে, আচ্ছা, চিফ কমপ্লেন্স এর পরে আমাদের আসে নেক্সট পয়েন্ট হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমরা ইউজুয়ালি 3টা প্যারাগ্রাফে লিখি, 3 paragraphs. First paragraph will be formed by elaboration of the chief complaint. পেশেন্টের যতগুলি চিফ কমপ্লেন লিখছো, ওই চিফ কমপ্লেনকে ইলাবোরেট করতে হবে। আগেরবার যেরকম লিখছিল অ্যাবডোমিনাল পেইন, নিচে এরপর এখানে সক্রেটিস লিখতে হবে। আগেরবার হয়তো লিখছিলাম ফিভার, ফিভার যে পয়েন্টগুলি বলছিলাম ওগুলি লিখতে হবে। এরকম আরো বিভিন্ন কমপ্লেন আছে, এগুলি যখন সিস্টেম ওয়াইজ এগুলি পড়ানো হবে। এটা হচ্ছে ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারায় থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট নেগেটিভ ফিচার্স। ইম্পর্টেন্ট নেগেটিভ ফিচার্স এর মধ্যে যে পেশেন্টের মনে করো তুমি একটা চিন্তা করছো, কেউ তোমাকে বলছে বুকে ব্যথা, বুকে ব্যথা হলে সাধারণত তোমাকে চিন্তা করতে বুকে ব্যথার কমন কজ কি কি। বুকে ব্যথার কমন কজ হতে পারে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নিউমোনিয়াতেও বুকে ব্যথা হতে পারে, ইভেন পেপটিক আলসার ডিজিজে অনেক সময় বুকে ব্যথা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিং গুলি লিখতে হবে 2 নম্বর প্যারায়। তুমি ডায়াগনোসিস চিন্তা মানে তোমার পরের দিকে বুঝতেছো যে পেশেন্ট হয়তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, তাহলে তার নেগেটিভ
ইম্পর্টেন্ট ফিচার্স এর মধ্যে হইতে হবে পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি ফিভার, পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি কাফ অর স্পুটাম। দেন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ এক্সক্লুড করার জন্য বলতে পারো যে পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি বার্নিং পেইন অর এনি ভমিটিং। ঠিক আছে, তার মানে আমাদের যে অন্য পসিবিলিটি গুলি আছে এগুলি কেন না, ওইটার ইম্পর্টেন্ট নেগেটিভ ফিচার্স গুলি তোমার সেকেন্ড প্যারাগ্রাফ ফর্ম করবে। And your third paragraph will be formed by the chronic illnesses. মনে করো তোমাকে বললো যে একটা রোগীর জয়েন্ট পেইন আছে, তার সাথে তার 10 বছর ধরে ডায়াবেটিস আছে। ডায়াবেটিস তুমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে লিখবা না হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে লিখবা, বুদ্ধি করে বলতে পারবা? প্রেজেন্টে স্যার, present কারণ illness, এটা তো একটা ক্রনিক কন্ডিশন। এক্স্যাক্টলি, তার মানে ডায়াবেটিস will never be past illness, diabetes is always present, bronchial asthma will always be present। তার মানে আমরা কমনলি যে ইম্পর্টেন্ট ক্রনিক ইলনেস গুলি লিখি ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, দেন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অনেক সময় আগে আমরা এপিলেপসিও লিখতাম। এগুলি তোমার সার্জারি আর গাইনিতে এপিলেপসি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওদের অপারেশন করা লাগে, তো অপারেশন করলে অপারেশন টেবিলে আবার এপিলেপসি হয়ে গেলে তো মুশকিল। এই কারণে ওদের ক্ষেত্রে এপিলেপসিটা ইম্পর্টেন্ট, আমাদের ক্ষেত্রে এপিলেপসি না লিখলেও হবে। যদি ডায়াবেটিস থাকে তো লিখবা ডায়াবেটিক, যদি না থাকে তো ওটাও লিখতে হবে নট ডায়াবেটিক। তাহলে থার্ড প্যারাগ্রাফে আমাদের ক্রনিক ইলনেস গুলি লিখতে হবে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। দেন হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে কি লিখবা, মানে জীবনে কেউ অসুস্থ হয়নি এরকম কোনো মানুষ আছে? আমার মনে হয় না আছে, সবারই কখনো কখনো কোনো না কোনো অসুখ হয়েছে। তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে তুমি কি তার মানে এক জন্মের পর থেকে কি কি অসুখ হয়েছে সবগুলি লিখবা? লিখবা না। তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস কিভাবে জিজ্ঞাসা করতে হয় রোগীকে? স্যার স্যার কোনো উনি কোনো সার্টিফিকেট আমি কন্ডিশনে পড়াইছিলাম বোধ আগে হয়। হসপিটালে অ্যাডমিট হয়েছে কিনা বা কোনো সার্জিক্যাল হিস্ট্রি। এক্স্যাক্টলি, তুমি হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তুমি কোশ্চেনটা জিজ্ঞাসা করো এভাবে যে আপনি আগে কখনো কোনো বড় অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা। দেখা গেলো তোমার রোগীটা হয়তো এখন পেটে ব্যথা নিয়ে আসছে, তার হয়তো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়েছে, অথবা এখন এমআই নিয়ে আসছে, তার হয়তো গল ব্লাডার অপারেশন হয়েছে। এগুলি থাকবে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। দেন হচ্ছে আমরা কোথাও ফ্যামিলি হিস্ট্রি বলা আছে, কোথাও ড্রাগ হিস্ট্রি বলা আছে। মানে পাস্ট ইলনেস এর সাথে ড্রাগ হিস্ট্রিটা বলে নেওয়া ভালো, তাহলে মানে কোরিলেট করতে সুবিধা হয়। ড্রাগ হিস্ট্রি আর ড্রাগ হিস্ট্রির সাথে সার্জিক্যাল হিস্ট্রিটা বলে দিতে হবে। আমাদের এখানে আমাদের ডিপার্টমেন্টের হেড প্রফেসর রাজিবুল আলম স্যার তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করে তোমরা ড্রাগ হিস্ট্রিটা রোগীকে বলবা আপনি কি কি ওষুধ খান সব বাইর করেন। রোগী তোমাকে সবগুলি ওষুধ দেখাবে, একটা একটা করে জেনারিক নেম আর কি, মানে নাপা লিখলে হবে না, প্যারাসিটামল লিখতে হবে। মানে প্যারাসিটামল এটা কয় বেলা খান, কতদিন ধরে খান, এভাবে পুরো একটা মানে প্রায় বড় একটা প্যারাগ্রাফ তোমার হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ না মানে পয়েন্টটা অনেক বড় হবে, অনেক সময় এক পেজও হয়ে যেতে পারে। যতগুলি ওষুধ খায়, কোনটা কয় বেলা কতদিন ধরে খায়, এটা পুরোটা লিখতে হবে। আর কোনোটার কোনো তুমি যদি জানো আর কি, তোমার লেভেলে তো ম্যাচুরিটি আসা না আসতে পারে। অ্যাটেন্ডেন্স খাত সাইন করে দিই। আমি না সাইন করছেন, আমি তো অ্যাটেন্ডেন্স খাতায় সাইন করতে হয়তো আগে, ইদান অনেকদিন করি না। একটু দাও, ওয়েট করো। আচ্ছা কোন তারিখ নাম লিখ, নামটা কমপ্লিট করো, নাম লিখ। আচ্ছা সরি, তাহলে কি বলতেছিলাম তোমাদেরকে, পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসে তাহলে অ্যাডমিশন যে কি কারণে ভর্তি সেগুলি লিখবা। আচ্ছা ড্রাগ হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি হচ্ছে কোন ওষুধ কয় বেলা কতদিন ধরে খায় সবগুলো লিখতে হবে। আর তোমরা যদি কোনোটা সাইড ইফেক্ট জানো, যেমন ব্যথার ওষুধে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, এই সমস্যাগুলো হয়েছে কি হয় নাই এটা লিখতে হবে তোমার ড্রাগ হিস্ট্রি লাস্ট পয়েন্ট। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে আমাদের অনেকগুলি ডিজিজ ফ্যামিলিতে রান করে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কারো কারো ফ্যামিলিতে ক্যান্সার থাকতে পারে, এগুলি ফ্যামিলি হিস্ট্রি হিসেবে লিখতে হবে। ঠিক আছে, এখন কোন কার ক্ষেত্রে কোন ফ্যামিলি হিস্ট্রি রেলিভেন্ট এটা তোমরা আরেকটু যখন আস্তে আস্তে পড়বা, প্রথম কথা জিজ্ঞাসা করবা ওনার যে অসুখটা আছে ওনার বাবা মার মধ্যে আছে কিনা, বাবা মা ভালো আছে কিনা। দেন হচ্ছে ওনার ভাই বোনের মধ্যে এই অসুখটা আছে কিনা, ওনার ছেলে মেয়ে কয়জন তারা ভালো আছে কিনা। ঠিক আছে, কারো যদি এই সিমিলার ইলনেস থাকে এটা অবশ্যই লিখতে হবে। আর কিছু কিছু ইলনেস জিজ্ঞাসা করতে হয়, এটা আস্তে আস্তে তোমরা যখন পড়বা তখন আস্তে আস্তে বলবো। এগুলো হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। দেন হচ্ছে আমাদের পার্সোনাল হিস্ট্রিটা লিখি। পার্সোনাল হিস্ট্রিতে আমরা রোগীর হ্যাবিট গুলি সম্পর্কে লেখার চেষ্টা করি। পার্সোনাল হিস্ট্রিতে কয়েকটা হ্যাবিট গুলি বলতে হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এগুলি নেওয়ার চেষ্টা করি।
বা কোনো পার্টিকুলার কোনো রিক্রিয়েশন আছে কিনা, এগুলো বিদেশি হিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তোমাদের ক্ষেত্রে স্মোকিং, অ্যালকোহল এই দুটো লিখলে হবে। দেন হচ্ছে আমাদের সোশিও ইকোনমিক হিস্ট্রি। সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে আমরা কয়েকটা জিনিস নেই, রোগী কি কাজ করে, তার মান্থলি ইনকাম কিরকম, এটা সাধারণত রোগীর কাছে পাওয়া যায় না, ওই জন্য আমরা ই কামস অফ মিডল ইনকাম ফ্যামিলি এই ধরনের কিছু একটা লিখে রাখি। দেন হচ্ছে ওখানে আমরা আরো কিছু জিনিস লিখি, মানে কি ধরনের বাসায় থাকে, মানে লিভস ইন পাকা হাউস, এটা আগে ট্রেডিশনালি লিখা হতো, এখনো অনেকে লিখে লিভস ইন পাকা হাউস। পাকা হাউস মানে হচ্ছে বিল্ডিং আর কি, মাটির বাসায় থাকে না পাকা হাউসে থাকে। আমাদের 10:30 বেজে গেছে, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। দেন হচ্ছে আর স্যানিটারি ল্যাট্রিন ইউজ করে কিনা, আর পানি কোথাকারটা খায়, পানি হচ্ছে বয়েলড ওয়াটার খায়, টিউবওয়েল ওয়াটার খায় নাকি ট্যাপ ওয়াটার খায়, কারণ কিছু ওয়াটারবর্ন ডিজিজের ক্ষেত্রে এটা রেলেভেন্ট আর কি। ঠিক আছে, সোশিও ইকোনমিক হিস্ট্রি। দেন হচ্ছে আমাদের আমরা কিছু অ্যালার্জিক হিস্ট্রি নেই। অ্যালার্জিক হিস্ট্রি রেলেভেন্ট হচ্ছে তুমি যদি রোগীকে কোনো একটা অ্যান্টিবায়োটিক দাও বা কোনো ওষুধ দাও, সেই ওষুধে তার কখনো অ্যালার্জি হয়েছে কিনা এটা জানতে হবে। আর অ্যালার্জি থাকলে কিছু কিছু অসুখ বেশি হয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা এই টাইপের অসুখ বেশি হয়। এই কারণে অ্যালার্জি টু ফুড, ডাস্ট বা অ্যালার্জি টু এনি পার্টিকুলার মেডিকেশন ও কোনো ড্রাগস, এগুলি নিতে হবে। অ্যালার্জিক হিস্ট্রি। দেন হচ্ছে ইমিউনাইজেশন স্ট্যাটাস বা ইমিউনাইজেশন হিস্ট্রি। ইমিউনাইজেশন হিস্ট্রির মধ্যে আমরা সাধারণত কথাটা এভাবে লিখি যে হি অর শি ইজ ইমিউনাইজড অ্যাজ পার ইপিএস শিডিউল। আর এখন যেহেতু কোভিড ভ্যাকসিন চলে আসছে, তোমাদের কোভিড ভ্যাকসিনের কথাটাও লিখতে হবে। পার্টিকুলারলি রেসপিরেটরি ইলনেস নিয়ে যদি আসে, কোভিড ভ্যাকসিনেশন মানে আইদার ভ্যাকসিনেটেড অর নট ভ্যাকসিনেটেড কথাটা লিখতেই হবে। দেন লাস্টলি তোমার ইন কেস অফ ফিমেল আমাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি এন্ড অবস্টেট্রিক হিস্ট্রি, এটা গাইনিতে খুব ভালো মতো পড়ায়। আমাদের মেডিসিনের ক্ষেত্রে অত ডিটেইল লাগে না। মেডিসিনের ক্ষেত্রে আমরা যেটা করি, মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমরা যেটা জানতে চাই তার সাইকেলটা রেগুলার কিনা, কতদিন পর পর হয় এবং প্রত্যেক সাইকেল কতদিন করে ব্লিডিং হয়। আমরা এটাকে শর্টকাট লিখি এমপি বাই এমসি, মেনস্ট্রুয়াল পিরিয়ড বাই মেনস্ট্রুয়াল সাইকেল। পিরিয়ড হচ্ছে কতদিন থাকে, ইউজুয়ালি 3 to 4 days, আর সাইকেলটা কতদিন পর পর আসে, ইউজুয়ালি 28 days, কমা দিয়ে রেগুলার, এমপি বাই এমসি এত, কমা দিয়ে রেগুলার। আর অবস্টেট্রিক হিস্ট্রি হচ্ছে তার কতগুলি বাচ্চা হয়েছে, কোনো বাচ্চা অ্যাবর্শন হয়েছে, এটা অ্যাবর্শনের হিস্ট্রি কিন্তু অনেকগুলা কেসে রিলেভেন্ট হয়, পার্টিকুলারলি রিউমাটোলজিতে। দিস ইজ অল অ্যাবাউট টেকিং হিস্ট্রি। আর আরেকটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি তো বলছি, কিছু কিছু এরিয়াতে কিছু এন্ডেমিক ডিজিজ থাকে, কেউ যদি ওই এন্ডেমিক এরিয়াতে ঘুরতে যায়, তারপর তার ওই ইলনেসটা আছে কিনা এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হয়। যেমন কারো জ্বর নিয়ে আসলে পার্টিকুলারলি আমরা অবশ্যই জিজ্ঞাসা করবো সে রাঙামাটি বান্দরবান ওই এলাকায় ঘুরতে গেছিল কিনা, হিলি ট্র্যাক্সে ঘুরতে গেছিল। ঠিক আছে, তোমরা মনে হয় অলরেডি বোর্ড হয়ে গেছো, আজকের টপিক খুবই বোরিং। আমরা আশা করবো নেক্সট দিন 2-3 জন হলেও, দ্যাট ইনক্লুডস অ্যাটলিস্ট 1 মেল মেম্বার, একজন ছেলে হলেও নেক্সট দিন একটু 9টার টাইমে চলে আসবা, তাহলে তোমাদের উপর এক্সামিনেশন দেখানোটা ইজি হবে। তোমাদের এরপর যে পয়েন্টগুলি জেনারেল এক্সামিনেশন শুরু করতে হবে এরপর থেকে, তোমরা এরপর কেউ মানে 2-3 জন হলো আসবা। ঠিক আছে, আছো না ঘুমিয়ে গেছো? অনেকক্ষণ তোমাদের কাছে ফিডব্যাক নিয়ে নিই। কোনো কোশ্চেন আছে? আজকে কোশ্চেন থাকার কথা না, অলরেডি 3 মিনিট পার করে দিছি। এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন। এখন কোশ্চেন করলে বোধহয় ফ্রেন্ডরা পিটায় না, ক্লাস শেষ হওয়ার পর কোশ্চেন করছিস কেন? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। তোমাদের তো লেকচার হবে এখন, লেকচার করো, লেকচারে ঘুমায়ও না, খাতা কলম নিয়ে পারলে চেয়ার টেবিলে বসে বসে লেকচার করো।